রূপসার যে বাবা, সে রাত্রিবেলা কাজ করছিলেন, কেউ এসে দাঁড়িয়েছে, উনি ঘুরলেন, দেখলেন ওনার মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির চাউনি দেখে ওর বাবা না ভয় পেয়ে গেল, একটা সিডাকটিভ ওয়ে নিয়ে ও তাকিয়েছিল ওর বাবার দিকে। বাবার গায়ে ইঙ্গিতপূর্ণভাবে হাত বোলাতে লাগলো, যে ওর মাকেও বললো যে তুমি কি সেক্সুয়ালি স্যাটিসফাইড। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি ঘটেছিল আমার বাবার বন্ধুর ফ্যামিলিতে। এই কাকার একজন বন্ধু ছিল, তিনি বলেছিলেন যে আমি মামনিকে একটা ট্রিপ গিফট করতে চাই। মাঝরাত্রে প্রায় 3:30 কি 3:45 নাগাদ তার বাবাকে কল করেছে এবং মেয়েটির গলা কাটছে, বলছে না আমি কোনো অন্যায় করিনি, কিন্তু আমার সাথে খুব খারাপ হয়েছে। ওখানে কি হয়েছে, তাকে বিবস্ত্র করার পর সেই শ্মশানের মাঝখানে পায়ের পাতায় টিপ পড়ালো, নাভিতে টিপ পড়ালো এবং তার প্রাইভেট পার্টে টিপ পড়ালো। তাকে একটা বিশেষ ভঙ্গিতে বসালো, এটাকে বলা হয় যোনি আসন। তাকে নিজের কোলের ওপর বসায় এবং তার সাথে অত্যন্ত ঘৃণ্য কাজ করে। একটা সময় তারা শুনতে পেলেন পাশের ঘর থেকে, মেয়ের ঘর থেকে কিছু একটা আওয়াজ আসছে। উনি দেখছেন ওর মেয়ে মাটিতে বসে রয়েছে, সেই যে যোনি মুদ্রা বা যোনি আসন যেটা আমি তোকে বললাম, একটি অবয়ব কালো ধোঁয়াটে ওকে কেন্দ্র করে ঘুরছে। মেয়েটি যেখানে বসে রয়েছে মেঝের উপরে কিছু একটা আঁকিবুকি করা রয়েছে লাল কিছু দিয়ে, ওটা ওর পিরিয়ড ব্লাড দিয়ে বানিয়েছিল। ওর মায়ের তো বয়স খুব বেশি নয়, তারও পিরিয়ডস হতো। ডাস্টবিন খুলে ওই ইউজড প্যাডগুলো বের করছে, খাওয়ার একটা ভঙ্গি উনি দেখতে পাচ্ছেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আমার সাথে রয়েছেন দীপাঞ্জনা দাস। আজকে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেটা খুবই সেন্সিটিভ ঘটনা, একটা ডিস্টার্বিং ঘটনা। মানে যারা বয়সে ছোট বা যারা 18 বছরের নিচে তারা না শুনলেই বেটার এটা, কারণ এমন এমন ইনসিডেন্ট রিয়েল লাইফে হয় সেগুলো না অনেক ক্ষেত্রে মনে হয় যে সিনেমা, গল্প, বই এইসবে তার মানে এতটাই রিয়েল, মানে আমরা সেগুলো কখনোই মানে কি বলবো, আমি আপনারা জাস্ট শুনুন আজকের এপিসোড, আমি বলে ব্যাখ্যা করতে পারবো না। আর আমার সাথে যদি এরকম একটা আড্ডা মারতে চান, আমার সাথে এরকম একটা পডকাস্ট যদি করতে চান, আমাকে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি, ইচ কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই ঘটনাটার মধ্যে হরর এলিমেন্ট যেমন রয়েছে, তেমনি আরও বিশেষ কিছু এলিমেন্টস শিহরণ জাগাবে আপনাদের মধ্যে। এপিসোডটা শেয়ার করতে ভুলবেন না। কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং আজকের এই কনভারসেশনটা কিন্তু খুব ইন্টেন্স হতে চলেছে। চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার আজকের হরর পডকাস্ট। এটা আর কোনো সিক্রেট নয় যে আমি খেলতে ভালোবাসি, বিশেষ করে 1x গেমগুলোতে, যেখানে আমি অনেকদিন ধরেই সাকসেসফুলি টাকা আর্ন করছি। ক্র্যাশ আমাকে টাকা আর্ন করার সর্বাধিক সুযোগ করে দেয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন প্লেস করলাম, প্লেনটা উড়ছে আর আমি সময় বুঝে ক্যাশ আউট করলাম। দেখুন আমি প্রফিট বুক করছি, যেহেতু আমি নিজেই ডিসাইড করি কে কত টাকা নেবে, তাই জন্য 1x থেকে আমার এবং আমার ফ্রেন্ড আপনাদের জন্য ইউনিক একটা প্রোমো কোড তৈরি করেছি, কুমার 66, যেটা এন্টার করলে আপনি রেজিস্ট্রেশনের সময় ফার্স্ট ডিপোজিটে 66,000 টাকা ক্যাশ পাবেন। ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে পিন কমেন্টে আপনি লিংক পেয়ে যাবেন। লিংক ফলো করুন এবং আমার সাথে আর্ন করা শুরু করুন। হ্যালো দীপাঞ্জনা। হাই, কেমন আছিস? খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমিও ভালো আছি, অনেকদিন পরে দেখা হচ্ছে। আর আজকে দেখাটা একটু অন্যভাবে, তুই আর আমি একটা আড্ডাতে বসেছি আজকে। বেশ অনেকদিন ধরেই তোর সাথে কথাবার্তা হয়েছে, ইভেন আমরা একসাথে ঘুরতে গেছি, ঠিক আছে, আমরা সবাই গেছিলাম পাহাড়ে। তো সেই সময় যখন তুই আমাকে জানিয়েছিলি তোর লাইফের কিছু ঘটনা বা তোর জানা কিছু ঘটনা, টু বি অনেস্ট ওই তখন সেপ্টেম্বর মাস আমরা যখন গেলাম, তাই না? ঠান্ডা ছিল, বাট তোর ঘটনাগুলো, হ্যাঁ তোর ঘটনাগুলো শুনে টু বি অনেস্ট আরও বেশি ঠান্ডা ফিল হচ্ছিল। মনে হচ্ছিল যে হয় না, বলে না ওই শিহরণ বয়ে যাওয়া বইয়ের ভাষায়। অ্যান্ড মানে আমি ভাবিনি, তুই লেখালেখি তো এমনিতে করিস, বাট আমি ভাবিনি যে তোর নিজের রিয়েল লাইফে এরকম টাইপের এক্সপিরিয়েন্সেস রয়েছে, যেটা টু বি অনেস্ট আমাদের যে আড্ডাগুলো হয়, যে পডকাস্ট হয়, হরর পডকাস্ট হয়, মানে সেইগুলো তো হয়ই,
বাট তোর এক্সপিরিয়েন্সগুলো আরও বেশি প্যাথেটিক বা আরও বেশি সেন্সিটিভও বলতে পারি আমি। একদম। তুই একটা বাচ্চার ঘটনা বলছিলি যেখানে খুব নোংরাভাবে একটা তন্ত্রের অ্যাসপেক্ট চলে এসেছে। ইয়েস। আমি অনেক ভেবেছি জানিস তো এই ব্যাপারটা নিয়ে, মানে রাত ভর বল। আমি আগে ওই ঘটনাটা জানতে চাই যে কি হয়েছিল তোর সাথে। আসলে ব্যাপারটা খুব সেন্সিটিভ, ভীষণ সেন্সিটিভ। আমি যখন প্রথম শুনেছিলাম ঘটনাটা আমি খুব শকড হয়ে গিয়েছিলাম যে এই রকমও হতে পারে, যে মানুষ নিজের মানসিকতাটাকে হারিয়ে কতখানি জান্তবও হয়ে যেতে পারে। এইটা যখন আমি জেনেছিলাম না, আই ওয়াজ জাস্ট শকড, মানে এরকমও হয়। বাট তারপর আমি তোদের সাথে শেয়ার করলাম যে এটা আমার দেখা, বা আমি হয়তো প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না, বাট আমি এটা শুনেছিলাম, শুনে ব্যাপারটাতে একটু ইন্টারেস্ট পেয়েছিলাম দুটো কারণে। এক হচ্ছে আমি নিজে যেহেতু একজন মেয়ে, তো আরেকটা মেয়ের সাথে যখন একটা খারাপ জিনিস ঘটছে সেইটার বিষয়ে আমার মনে হয়েছিল যে কেন হলো এটা, যে একটা মানুষকে কি এমন জিনিস তাকে বাধ্য করলো একটা বাচ্চা মেয়ের সাথে এতটা অন্যায় করতে। আর আমার এটাও ছিল যে তার উদ্দেশ্যটা কী ছিল, কেন করলো, এটা একটা আমার কোয়েশ্চেন ছিল। আর দ্বিতীয়, যেহেতু আমি হরর জনরা নিয়ে আমি লেখালেখি করি, লেখালেখির আগেও আমি একজন পাঠিকা, তো এই বিষয়টার ওপর আমার বড়ই একটা ইন্টারেস্ট আছে অবভিয়াসলি। তো এইটাও আমার জানার ইচ্ছা ছিল যে কি করেছে এবং কিভাবে করেছে, মানে প্রসেসটা কী ছিল। তো সেইটা থেকে আমি যেই এলিমেন্টসগুলো পেলাম বা যে তথ্যগুলো পেলাম সেগুলো আমার কাছে এক তো নতুন ছিল খুব, যে এই জিনিসটা আমি আগে কখনো শুনিনি, বা এরকমটাও হয়। শুনিনি বলতে আমরা তো অনেক কিছুই শুনি চারপাশে, যে বান মেরেছে বা কালা জাদু করেছে, বাট ওইগুলো না একটু ইউজ টু হয়ে গেছি আমরা, যে হ্যাঁ এটা হয়, হ্যাঁ শুনেছি, আমার দাদা বলেছিল, আমার দাদু বলেছিল। বাট এই জিনিসটা একটু আনকমন, একটু না, মানে আমার পক্ষে তো খুবই আনকমন যে এই জিনিসটা এতটা ডিপলি ব্যাপারটা মানুষের হয়। মানে ইভেন তুই আমাকে যখন ঘটনাটা বলেছিলি তখন তুই হয়তো এতটাও জানতিস না। তারপরে আমি আরও, তুই যখন বললি যে আর একটু জান ব্যাপারটা ডিটেলস একটু আমাকে দে, তখন আমি আমার সেই যে ফ্যামিলি ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করলাম, তারা আর একটু ডিটেলে আমাকে বলল। এবং এই যে বিষয়টা যেটার ভিত্তিতে এই পুরো ঘটনাটা হয়েছে সেইটার ব্যাপারে আমি নিজেও একটু রিসার্চ করেছি। তো সেই তথ্যগুলো আমি যা পেয়েছি আজকে তোর সাথে শেয়ার করব, তোর যারা দর্শক আছে তাদের সাথে শেয়ার করব। আশা করি ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হবে। কি হয়েছিল একদম শুরু থেকে স্টার্ট কর। ওকে, তো ব্যাপারটা অ্যাকচুয়ালি ঘটেছিল আমার বাবার বন্ধুর ফ্যামিলিতে। ঠিক আছে, এই যে বাবার বন্ধু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তো বাবার বন্ধুর যে ছোট ভাই, মানে আমি তাকে কাকাই ডাকি, তো তার মেয়ের সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো এই কাকার যে মেয়ে তার বয়স ছিল তখন 11.5 বছর, মানে তখনও তার 12th বার্থডে তখনও আসেনি। তো এই কাকার একজন বন্ধু ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা যায়, একদম ছোটোবেলার বন্ধু। তিনি বলেছিলেন যে আমি মামনিকে, মানে যে বাচ্চাটির কথা আমি বলছি, মামনিকে আমি একটা ট্রিপ গিফট করতে চাই, কি আমি ওকে নিয়ে বেড়াতে যাব। এবং যেহেতু ছোটোবেলা থেকে মেয়েটিকে সেই ব্যক্তিটি দেখেছেন এবং প্রায় বলতে গেলে মানুষ করেছেন, কোলে পিঠে করে মানুষ করা, এবং সে আর কি নিজের কাকা বলেই তাকে দেখে আর কি, মানে সে আর কি হয়তো বাবার বন্ধু হিসেবে দেখে না, উনি আমার কাকা এইভাবেই দেখে। তো তিনি বললেন আমি মামনিকে নিয়ে বেড়াতে যাব। ওরাও কোনো রকম ডাউট করেনি, বেড়াতে যেতেই পারে, যে আর মেয়েটি বেড়াতে খুব ভালোবাসতো। তো তিনি বললেন যে হ্যাঁ নিয়ে যা, ওকে নিয়ে যা, বেড়াতে নিয়ে যা, এনজয় করিস অ্যান্ড অল। তো তিনি ওই বাচ্চাটিকে নিয়ে বেড়াতে গেলেন। মানে ওই কাকা, তার ওয়াইফ আর এই বাচ্চাটি? না, কাকার মেয়ের কথা বলছি আমি, কাকার যে বেস্ট ফ্রেন্ড। আমি সেটাই বলছি, মানে ওই বাচ্চা মেয়েটিকে যাকে কাকা বলে ডাকে, সে আর ওই মেয়েটি বলেছিল যে আমি শুধুমাত্র মামনিকে নিয়ে বেড়াতে যাব, আর কেউ থাকবে না। ছেড়েও দিল। ভীষণ বিশ্বাস। এই মাঝে মাঝে আমাদের এই বিশ্বাসটা না মানুষে খুব খারাপভাবে ইউটিলাইজ করে।
ডেফিনেটলি। তো ছেড়ে দিয়েছিল। সেই কাকা বেড়াতে গেলেন, মেয়েটিও জানতো আমি এবং আমার ওই কাকা বেড়াতে যাচ্ছি, আঙ্কেল বলতো, আমি এবং আঙ্কেল বেড়াতে যাচ্ছি সেটা জানতো। তারা গিয়েছিল নর্থ বেঙ্গলে কোনো একটা জায়গায়, আমি জায়গাটার নাম বলছি না, কোচবিহারে কোনো একটা জায়গাতে। তো তারা যখন গেল, যাওয়ার পরই মেয়েটি ওখানে যখন নামলো, দেখলো যে না শুধু আমি এবং আমার আঙ্কেল নয়, আঙ্কেলের আরও সাঙ্গপাঙ্গ রয়েছে, আরও 3টি মানুষ ছিলেন তারই বয়সী। এবং তার মেয়েটি আমাকে বলেছিল পরে যে দিদিভাই আমার ওখানে না একটু ডাউট হয়েছিল, আমার বাবা মাকে মিথ্যে কেন বলা হলো, বলতেই পারতো যে আমি আমার ফ্রেন্ডসরা যাচ্ছি তার সাথে তোকে নেব, এটা তো বলতেই পারতো, এটা এমন কিছু বিশাল ব্যাপার নয় বা কোনো অপরাধ নয়, তাহলে এই ছোট্ট ব্যাপারটা কেন লুকোলো, ওখানে ওর একটুখানি ডাউট হয়েছিল। কিন্তু তাদের ব্যবহার যেহেতু খুব ভালো ছিল, মা মামুনি করে কথা বলছে, সুন্দর ভালো ব্যবহার করছে, তো সেটা থেকে ওর মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় যে ঠিক আছে নর্মাল, মানে ডিনাই করে দিল, ডিনায়ালে চলে গেল ব্যাপারটা গেল। এবং তারা ওখানে যে ঘুরছে, এবং তুই জানিস আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম ওখানে টাওয়ারের একটু প্রবলেম হয়, আর একটু অফবিট জায়গায় গেলে আর একটু টাওয়ারের প্রবলেম হয়। তো ওখানেও তাই হলো, মেয়েটি নিয়মিত বাবা মার সাথে কথা বলতে পারতো না। সেই যে আঙ্কেল রয়েছে তিনিও নিয়মিত বাবা মাকে ফোন, মানে তার মেয়েটির বাবা মাকে, নিজের বন্ধুকে ফোন করতো না বা করতে পারতো না, দুটোই। তারপরে এক সময় কি হলো, বেশ অনেক দিন বলবো না, মানে ধর 1 দিন বা 1.5 দিন কোনো কন্ট্যাক্ট নেই, কেউ কাউকে কন্ট্যাক্ট করছে না, করতে পারছে না। তো একটা টাইম পর মেয়েটি মাঝরাত্রে প্রায় 3:30 কি 3:45 নাগাদ তার বাবাকে ফোন করেছে, এবং মেয়েটির গলা কাঁপছে, এমনভাবে কথা বলছে অ্যাজ ইফ সে খুব ভীত, খুব ভয় পেয়ে রয়েছে। তো অবভিয়াসলি 3:30 সময় ফোন এসছে মেয়ের, এবং তার ভয়েস শুনে বোঝা যাচ্ছে সে একটু নার্ভাস, একটু না ভালোই নার্ভাস, কান্না গলায় সে কথা বলছে, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখানে ভালো লাগছে না। তো তার বাবা বলছে কেন, তোর কি হয়েছে, কি ব্যাপার? মেয়েটি কিছু একটা বলা শুরু করেছিল যে আমার সাথে না এরকম, বা কিছু একটা বলা শুরু করেছে, ঠিক তখনই মেয়েটি থেমে গেল, খানিকক্ষণ পজ নিল মেয়েটা। পজ নেওয়ার পর তারপর খুব জলিভাবে কথা বলছে, হ্যাঁ বাবা আমরা না খুব সুন্দর ঘুরেছি, আমার ভীষণ ভালো লাগছে, আমি খুব এনজয় করছি, এইরকমভাবে কথা বলছে। তখন ওর বাবার একটা ডাউট হলো, মেয়ে যদি নর্মালি ফোনই করে তো প্রথম থেকে একই টোনে কথা বলবে, হুট করে টোন চেঞ্জ কেন করলো? তো ওর এটা সন্দেহ হলো। তারপরের দিন বাবার, মানে ওই মেয়েটির বাবা তার বন্ধুকে ফোন করলো, বললো থাক তোরা চলে আয়, আমার মনে হয় ওর ভালো লাগছে না, তোরা চলে আয়। তো সেই যে আঙ্কেল ছিল, দ্যাট ভেরি আঙ্কেল, সে বলল যে না আর কদিন ঘুরে নিই, আমাদের টাকাটা লস হয়ে যাবে, এখানকার রিসর্টে যে আমরা টাকা দিয়েছি আগে থেকে বুকিং ছিল, লস হয়ে যাবে, তো মাঝপথে আমরা ছেড়ে আসবো না। কিন্তু উনি, মানে আমার সেই যে কাকা, মানে মেয়েটির বাবা যে, সে জোর করতে থাকে এবং তার মাও জোর করতে থাকে যে না আমি আর মেয়েকে বাইরে রাখবো না, আপনারা চলে আসুন। কিন্তু তা সত্ত্বেও 1-2 দিন লেটে তারা ফেরে, এবং এখানে রীতিমতো থ্রেট দেওয়া হয় যে তুই যদি মেয়েকে নিয়ে না ফিরিস এর মধ্যেই আমরা কিন্তু চলে যাব এবং সঙ্গে পুলিশ নেব। আর ওই মেয়েটিকে কিছুতেই ওর বাবা মার সাথে আর কথা বলতে দিচ্ছিলই না। কখনো বলছিল না ও তো বাইরে গেছে একটু ঘুরতে, কখনো বলছে না বাথরুমে গেছে, এরকমভাবে কাটিয়ে দিচ্ছে। তো ওদের খুব সন্দেহ হয়েছে। ফিরে আসার পর মেয়েটি সম্পূর্ণ চেঞ্জড, মানে ও একেবারে চুপচাপ হয়ে গেছে, মানে আর কোনো কথাই বলছে না। ওকে যখন বারবার জিজ্ঞেস করছিল মামা তুই যখন এটা আমাকে সেদিন ফোন করলি, কি হয়েছিল তোর, কি হয়েছে তোর সাথে কিছু খারাপ হয়েছে, মেয়েটি কোনো কথা বলছে না, চুপচাপ হয়ে গেছে, মাঝে মাঝে একটু মানে টপ করে চোখ দিয়ে জল পড়ছে, এই বাইরে মেয়েটা আর কোনো কথা বলছে না। তো আমার যে ফ্যামিলি ফ্রেন্ড, যার ভাই ওর এই মেয়েটির বাবা, তার মেয়ে হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে? সে যেহেতু ওর বোন হয় দিদির মতো, এবং দিদিরা ম্যাক্সিমাম ফ্রেন্ডলি হয়। বাবার যে বন্ধু তার মেয়ের কথা বলছিস? তার। আর এই বাচ্চা মেয়েটা তোর বন্ধুর, তার কাকার মেয়ে।
ইয়েস। তো তার নাম হচ্ছে পৌলমী। পৌলমী তার বোনটিকে বলে যে, এবার দিদি আর বোনের সম্পর্ক একটু ফ্রেন্ডলি হয়। ও অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু বেড়াতে টেড়াতে নিয়ে গিয়ে এটা সেটা অন্য কথার মাধ্যমে ওকে জিজ্ঞেস করে, তোর সাথে কী হয়েছিল আমাকে বল, আমি কাউকে বলবো না, তুই আমাকে বল। তো বলছে যে আমি যদি তোকে বলি তুই কি আমায় খুব খারাপ ভাববি, তুই কি আমায় বাড়ি থেকে বের করে দিবি, এটা বলেছে। বলছে আমি তোকে বাড়ি থেকে কেন বের করব, তুই কি এমন করতে পারিস যে তোকে আমি বাড়ি থেকে বের করব, কি অন্যায়, তুই কি কোনো অন্যায় করেছিস? বলছে না, আমি কোনো অন্যায় করিনি, কিন্তু আমার সাথে খুব খারাপ হয়েছে ওখানে গিয়ে। কি হয়েছে? এই যে আঙ্কেলটি যে ওকে নিয়ে বেড়াতে গিয়েছিল, সে তার সাথে শারীরিক নির্যাতন করেছিল এবং দীর্ঘদিন করেছিল। এবং কিভাবে করেছিল? সেই যে নর্থ বেঙ্গলে একটা খুব ছোট শ্মশান ছিল, এমন নয় যে অনেক বড় শ্মশান, মানে প্রায়ই সেখানে মৃতদেহ দাহ করতে লোকজন আসে, তা কিন্তু নয়। খুব রেয়ারলি আসে সেখানে মৃতদেহ দাহ করতে। আউটস্কার্টসে, একেবারে আউটস্কার্টসে, একেবারে নির্জন একটা স্থানে, জঙ্গলের মধ্যে, পাহাড়ি জঙ্গলের মধ্যে একটা নির্জন স্থানে এরকম ওকে নিয়ে যায়। ওকে বলা হয় যে আমরা একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, তোকে যা বলবো তুই আমার সাথে করবি, দেখবি একটা নতুন জিনিস দেখতে পাবি। ওকে নিয়ে যাওয়া হয় এবং ওখানে গিয়ে ওকে কিছু একটা খাওয়ানো হয়। খাওয়ানো অ্যাডসেন্স মানে মাদক দ্রব্য কিছু ওকে দেওয়া হয়। ও প্রথমে খেতে চায়নি, ওকে বলছে না, এটা না খেলে তো ঠান্ডা লাগবে, শীতে তোর হাত পা জমে যেতে পারে, এটা তোকে খেতে হবে, এটা খেলে তোর শরীরটা গরম থাকবে, তুই সুস্থ থাকবে। তো বাবা বাছা করে এটা শোনানোর পর, বলার পর ওকে খাওয়ায় এবং সে খায়। সেটা খাওয়ার পর থেকেই তার মাথা ঘুরতে থাকে এবং তার শরীর অস্থির করতে থাকে, সে অসুস্থ বোধ করে মোট কথা। এটা হওয়ার পর সে দেখছে মানে তার সামনে সব কিছু ডিজি লাগছে, মানে ও মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে, চারদিকটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে ওর। মানে ওর ঠিকমতো রেসপন্স করতে পারছে না, ঠিকমতো কথা বলতে পারছে না, ঠিকমতো ভাবতে পারছে না। এরপর কি হলো, ওই যে ভদ্রলোক, যে আঙ্কেল ওকে নিয়ে গেছিলো, তার সাঙ্গপাঙ্গদের সে ডাকলো, ডেকে মেয়েটিকে ওই স্থানে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করলো। প্রথম একটা মেয়ের পক্ষে একটা বয়সের পর এই ব্যাপারটা অত্যন্ত লজ্জাকর, অত্যন্ত সেন্সিটিভ। সে যখন ওই নেশাগ্রস্ত অবস্থাতেই বুঝতে পারছে তার সাথে খুব খারাপ কিছু একটা হতে চলেছে, কিন্তু সে প্রতিবাদ করতে পারছে না, কারণ তাকে এমন একটা জিনিস খাইয়ে দেওয়া হয়েছে তার গায়ে আর কোনো জোর নেই। তাকে বিবস্ত্র করার পর সেই শ্মশানের মাঝখানে সে বলেছিল যে একটা আগুন জ্বলছিল একটা জায়গায়, সেইখানে নিয়ে তাকে বসায় এবং প্রথমে মানে তার মানে চুল টুল খোলা ছিল, মানে চুলের কোনো রাবার ব্যান্ড বা কোনো ক্লিপ তাকে বাঁধতে দেয়নি, চুল খুলে দিয়েছিল। খুলে দেওয়ার পর তাকে বিভিন্ন দ্রব্য দিয়ে তার মাথায় ঢালা হচ্ছিল, মানে তাকে স্নান করানো হচ্ছিল, অ্যাজ ইফ তাকে অভিষেক করানো হচ্ছিল। এবং এই জিনিসটা কী কী দিয়ে অভিষেক করে ওই মেয়েটা তো তখন বলতে পারেনি। এক তো সে কিছু জানে না, দ্বিতীয়ত সে খুব ভয় পাচ্ছে, দ্বিতীয়ত সে নেশাগ্রস্ত, তার পক্ষে জানা সম্ভব নয়। এটা আমি পরে জেনেছি, একটু পড়াশোনা করে, সেটা আমি পরে বলছি। তো এই জিনিসগুলো, কিছু জিনিস ওর মাথার মধ্যে ঢালার পর ও খুব ভয় পায় যে মানে এটা কী হচ্ছে আমার সঙ্গে, মানে আমি তো কিছু বুঝতেই পারছি না, কী করবে এরা আমার সঙ্গে। ওই জিনিসগুলো করার পর তাকে অভিষেক করানো হলো এবং বিভিন্ন ধরনের তাকে টিপ পরানো হলো, অ্যাজ ইফ চন্দনের টিপ পরালো, সিঁদুরের টিপ পরালো, এই জিনিসগুলো করলো। ওর হাতের এই তালুতে, দুই হাতের তালুতে ওরকমভাবে টিপ পরালো, পায়ের পাতায় টিপ পরালো, নাভিতে টিপ পরালো এবং তার প্রাইভেট পার্টে টিপ পরালো। ঠিক আছে, করার পর তাকে একটা বিশেষ ভঙ্গিতে বসালো। নর্মালি কোনো ছেলে বা কোনো মেয়ে ওই ভঙ্গিতে নর্মালি বসে না, কিন্তু তাকে জোর করে ওইভাবে বসানো হলো। বিশেষ ভঙ্গি বলতে? বিশেষ ভঙ্গি বলতে দেখ, এইটা তো মানে কিছুটা তুই বুঝতে পারছিস, এটা একটা তন্ত্রক্রিয়া করতে চলেছে সে। এবার বিভিন্ন তন্ত্রক্রিয়ার জন্য বিভিন্ন আসন হয়, মুদ্রা হয়। এবার বিভিন্ন আসন, যেমন একটা খুব কমন আসন আমরা জানি পদ্মাসন, যেটাতে বসে আমরা ধ্যান ট্যান করে থাকি, পুজো আর্চা করে থাকি। এইটা হলো, এটাকে বলা হয় যোনি আসন, মানে যেটাতে বসিয়েছে। ইয়েস, যোনি আসন। এটাতে কিভাবে বসতে হয়, আমরা নর্মালি এরকম পিঠ সোজা করে বসলাম, আমাদের যে দুটো পায়ের পাতা থাকবে সে দুটো এইভাবে থাকবে, আচ্ছা, পরস্পরের সাথে এভাবে যুক্ত, এইভাবে বসতে হবে।
ওকে জোর করে বসালো, ওকে বলা হলো এই যে আসনটাতে এইভাবে তোকে বসিয়ে দিলাম, তুই ওইভাবেই বসে থাকবি। তো ও তো কোনো রকম নিজে থেকে কিছু করতে পারছে না, ওর যে সেন্স সেটাও ঠিক করে কাজ করছে না, ও ওইভাবেই বসেছিল। বসার পর ওকে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করা হয়েছিল, সব কিছু ওর মনেও নেই। এইটা হয়ে যাওয়ার পর সেই যে আঙ্কেল, যার বয়স তখন ছিল নিয়ারলি 40, সেই লোকটি তাকে নিজের কোলের ওপর বসায় এবং তার সাথে অত্যন্ত ঘৃণ্য কাজ করে, এবং সেইটির মানে কোনো রকম প্রতিবাদ সে করতে পারে, কারণ সেই অবস্থায় মেয়েটি ছিল না। এইটা হওয়ার পর তো তারপর একটা টাইমে গিয়ে সে জ্ঞান হারায়, কারণ একটা সুস্থ মানুষের পক্ষে ওই জিনিসটা নেওয়া সম্ভব না। আর তার উপর তো এই মেয়েটি ইনটক্সিকেটেড ছিল, তো বাচ্চা মেয়ে, আর ওরকম একটা পরিবেশে যে কোনো মানুষ এমনি দাঁড়িয়ে থাকলেই তার ভয় লাগবে। তো এই ব্যাপারটা হলো, সে জ্ঞান হারালো। তারপর তার সাথে কি হয়েছে তার মনে নেই। ওটা গেল প্রথম রাত্রি গেল। তারপরের দিন যখন সে ঘুম থেকে উঠলো বেলা করে, সে প্রতিবাদ করলো যে আমার সাথে তুমি এরকম কেন করেছো, আমি বাড়ি যাব, আমার মার কাছে যেতে দাও। তাকে বলা হলো, তুই যদি আমার সাথে এই জিনিসগুলো না করিস, তোর বাড়িতে যারা যারা আছে, তোর বাবা এবং মা প্রত্যেককে আমি মেরে ফেলব। তুই কি তোর বাবা মাকে ভালোবাসিস? যদি ভালোবেসে থাকিস তাহলে আমি যেটা বলছি সেটা কর। মেয়েটি ভয় পেল এবং সে দেখলো তার কোনো উপায় নেই। সে এমন একটা জায়গায় রয়েছে, সে গলা ফাটিয়ে যদি চিৎকারও করে কেউ শুনবান, এমনই একটা আউটস্কার্টস জায়গায় সে রয়েছে। এই গেল প্রথম রাত্রি। তারপর থেকে 3 রাত্রেই সেম জিনিসটা ওর সাথে হলো, এবং সে যন্ত্রণায় ছটফট করতো। প্রথম কথা, সে কাউকে বলতে পারতো না। তৃতীয় দিন রাত্রিবেলাতেই সে ফোনটা করেছিল বাড়িতে। তার নিজের ফোন যেটা, ওটা কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার বাড়িতে মিথ্যে কথা বলা হয়েছিল যে টাওয়ার পাওয়া যাচ্ছে না। কিন্তু সে লুকিয়ে চুরিয়ে, সেদিন হয়তো তার নেশাটা একটু কম ছিল, সে হয়তো জোর করেছিল যে না, কিছুতেই আমি অজ্ঞান হব না, বা আমাকে যে করেই হোক বাড়িতে কন্ট্যাক্ট করতে হবে। সেটাও চেষ্টা করলো, পারলো। ফরচুনেটলি ও নিজের ফোন থেকে করেনি, এটা একটা বিষয়। ওই যে আঙ্কেল, তার ফোন থেকে করেছিল কল করার পর যখন সে ওই অর্ধেক কথা বলেছিল যে বাবা জানো আমার সাথে কি হয়েছে, এরকম যখন বলতে গেল, ঠিক তখনই আঙ্কেলটি উঠে এসছে এবং সে দেখে নিয়েছে মেয়েটি কথা বলছে। এবং ওর মনে তো ভয় রয়েছে, যদি আমি বাড়িতে জানাই তাহলে আমার বাবা মার ক্ষতি হতে পারে, আমার বাবা মাকে মেরে ফেলতে পারে। তখনই ও মানে নিজের টোনটা চেঞ্জ করে খুব জলিভাবে কথা বলার চেষ্টা করলো যে জানো আমি খুব মজা করেছি, ভীষণ ভালো লেগেছে, হ্যান ত্যান এসব বলা শুরু করলো। কিন্তু ততক্ষণে তো তার বাবার সন্দেহটা হয়ে গেছে যে সামথিং ইজ ফিশি, সামথিং ইজ রং। তো এই জিনিসটা হলো। তারপর ওর বাবার যখন সন্দেহ হলো যে কিছু একটা প্রবলেম আছে, তখন তো ও কন্ট্যাক্ট করলো যে ওনার বন্ধুকে কন্ট্যাক্ট করলো যে তুমি আমার মেয়েকে নিয়ে ফেরত চলে এসো। তো তারপর যেটা হলো আমি তো বললাম। তো আমার বান্ধবী যে পৌলমী, এটা শোনার পর প্রথমে তো অবভিয়াসলি খুব শকড হয়ে গিয়েছিল। ও ভাবছিল যে ও কি কাকিমাকে বলবে, মানে এই মেয়েটির যে মা তাকে কি বলবে। আচ্ছা, মেয়েটির নাম আমি বলি, মেয়েটির ডাকনামটা বলছি, ভালো নামটা আমি বলছি না অবভিয়াসলি। ডাকনাম ওকে বাড়িতে ডাকা হতো রূপসা বলে। তো এই রূপসার মাকে কি ও বলবে পৌলমী? এটা প্রথমে ভাবলো যে এত বড় শখ কি নিতে পারবে। তারপরে সে ভাবলো যে না, মেয়েটির সাথে তো খুব অন্যায় হয়েছে, এটা যদি না বলা হয় এই যে আঙ্কেলটি সে পার পেয়ে যাবে, সে হয়তো আরও অন্য মেয়েদের জীবন সে নষ্ট করতে পারে, সে আরও খারাপ কাজ করতে পারে। তো তাকে এই প্রশ্রয়টা দেওয়া উচিত হবে না। তো পৌলমী ওর থেকে শোনার পর রূপসাকে না জানিয়েই রূপসার মাকে বলে, রূপসার মা এবং নিজের মাকেও বলে যে দেখো কাকিমা, ওর সাথে কিন্তু এই ঘটনা ঘটেছে কুচবিহারে গিয়ে। ওর মা তো শোনার পর হাউ হাউ করে কাঁদছে, আমি কেন পাঠালাম মেয়েকে। নিজেকে দোষী মনে করছে যে আমি একজনকে, যতই হোক একজন পুরুষ মানুষকে একটা ভরসা করে আমি একটা বয়স্ক মেয়েকে ছেড়ে দিলাম, কেন ছাড়লাম। এটার খুব আফসোস হয়েছিল ওর মায়ের, যেটা খুব অবভিয়াস ব্যাপার, যে কারোরই খুব মানে লাগতো এই
ব্যাপারটা। তুই আমাকে যেটা বলেছিলি সেটা হচ্ছে এটা 2016-র ঘটনা, রাইট? তো এইটা যখন হওয়ার পর ওর মা তো প্রথমে পাগলের মতো করছে যে আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব। ওর বাবা শোনার পরও খুব শকড, অবভিয়াসলি খুব রেগে গেল যে আমার এতদিনের বন্ধু, ছোটোবেলার বন্ধু, আমি ওকে নিজের ভাই হিসেবেই দেখি, এত বিশ্বাস করে আমার একটা এত যুবতী মেয়েকে ওর সাথে ছেড়ে দিলাম, যুবতীও বলবো না, তখন ও কিশোরী মেয়েকে ওর সাথে ছেড়ে দিলাম, তার সাথেও এতটা বড় অন্যায় করল, আর না জানি কি করেছে ওর সাথে। তো এইটা হওয়ার পর অবভিয়াসলি তারা পুলিশের কাছে গেল, পুলিশের দ্বারস্থ হলো। কিন্তু ভাগ্যের বিড়ম্বনা এমনই, আমাদের আইন বলো বা আমাদের যে সিস্টেম বলো, এটার যে এখানে কত বড় একটা গলদ আছে সেটা উঠে এসছে। সেটা হচ্ছে যেহেতু এই জিনিসটা অনেক দিন হয়ে গেছে, ওর শরীরে কোনো ট্রেস নেই, ওই ভদ্র বলা উচিত নয়, ওই লোকটির কোনো ট্রেস নেই, তো এটা সে প্রুফ করতে পারবে না। এবং এই একই কথাটা সেই আঙ্কেল বলল যে তুমি যতই আমার বিরুদ্ধে কেস করো না কেন, তুমি প্রুফ করতে পারবে না যে আমি ওকে শারীরিক নির্যাতন করেছি। কারণ একটি ছেলে দোষী কিনা তার প্রধান প্রুফ হয় তার বীর্যের দ্বারা, ডিএনএ টেস্ট হয়, সেইটা থেকে বোঝা যায় যে এই ছেলেটি এই মেয়েটির সাথে অন্যায় করেছে কিনা। এক্ষেত্রে সেটা নেই, অনেক দিন হয়ে গেছে, মেয়েটি বারংবার স্নান করেছে নিজের, কি বলবো, ওর তো গা ঘিন ঘিন করছিল, ওর সাথে এতটা অত্যাচার হয়েছে বলে সে বারবার স্নান করতো। এটা কিন্তু ওর একটা মানে সিমটম হয়েছিল আর কি, যেহেতু মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে যায়, তো এই ধরনের যারা ভিকটিম হয়, সে বারবার স্নান করতো, তো তার দেহে অবভিয়াসলি আর কোনো রকম কোনো ট্রেস নেই, তো এটা প্রুফ করা যাবে না। তবুও তারা পুলিশের দ্বারস্থ হয়, তাকে কাস্টাডিতেও নেওয়া হয়, এবং এটা চলছিল, এমন নয় যে, এবং সে বেলে ছাড়াও পেয়ে যায় সে আঙ্কেল, তার মোটামুটি কন্ট্যাক্টস ছিল, পয়সা টাকাও ছিল, বেলে সে ছাড়া পায় এবং সে মোটামুটি অবাধেই ঘুরে বেড়ায়, এবং তাদের সামনে অ্যাজ ইফ দেখেছো তো তুমি আমাদের আমার কিছু করতে পারলে না, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ওদের সামনে ঘুরে বেড়ায়। বিবাহিত ছিল? ইয়েস, বিবাহিত ছিল, এবং এরকম একটা অ্যাটিটিউড ক্যারি করে ওদের সামনে ঘুরে বেড়াতো, এবং তারা তো কি করবে বুঝতে পারতো না। এটা গেল একটা ওদের মানসিক যন্ত্রণা যে আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে, আমি চেয়েও কিছু করতে পারছি না। এরপর যে সমস্যাটা দেখা গেল মেয়েটার উপর, মানে মেয়েটার মধ্যে যে চেঞ্জেসগুলো আসতে শুরু করলো, একটা তো ছিল মানসিক চেঞ্জেস, সে যে বারবার স্নান করছে, চুপচাপ হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে, একা একা থাকছে, কান্নাকাটি করছে, মানে যখন একা থাকছে সে কান্নাকাটি করছে, এটা তো হয় মোটামুটি। এরপরে যে অদ্ভুত চেঞ্জেসগুলো মেয়েটার মধ্যে আসা শুরু করলো, সেটা হচ্ছে মেয়েটা না খুব উগ্র হয়ে যেতে চেষ্টা শুরু করলো। উগ্র অ্যাজ দ্য সেন্স, মানে ওদের বাড়িতে কোনো পুরুষ এলেই তার দিকে ও খুব বিশ্রীভাবে তাকাতো। বিশ্রী মানে নর্মালি আমরা তাকাচ্ছি, কথা বলছি, গ্রিট করছি, সেরকম নয়, তার গায়ে ঘেঁষা একটা টেন্ডেন্সি ওর তৈরি হলো। গায়ে ঘেঁষা টেন্ডেন্সি মানে ধর একজন গেস্ট এসছে পুরুষ, সে ইচ্ছে করে গিয়ে তার গায়ে ঘেঁষে বসছে, যেটা একটা কিশোরী মেয়ের জন্য খুব একটা মানে হয় না, এটা সাধারণত হয় না, কারণ মেয়েদের মধ্যে একটা অবভিয়াসলি লজ্জাশীলতা থাকে, তারা সে সবসময় নিজেকে চেষ্টা করে একটু পর পুরুষের থেকে একটু তফাতে রাখতে, সেটাও শুরু করলো। মানে ছেলেটার থেকে বা সেই গেস্টের থেকে নিজেকে দূরে রাখা শুরু করলো? না, উল্টো, গেস্ট মানে ধর কোনো অচেনা লোক এলো ওদের বাড়িতে, সেই ছেলেটির একদম গা ঘেঁষে বসছে, মেয়েটা ছেলেটার গায়ে ঘেঁষে বসছে, ছেলেটির গায়ে হাত দিচ্ছে, ইঙ্গিতপূর্ণভাবে গায়ে হাত দিচ্ছে ওই বয়সে, যেটা ওর মধ্যে ছিলই না। শি ওয়াজ ভেরি ইনোসেন্ট, এবং কারোর মধ্যেই থাকে না, না থাকে না, হওয়া সম্ভব নয়। মানে আমি যদি প্রপারলি বলি, ধর একটা মেয়ে যার সাথে ওই বয়সে এরকম কিছু ব্যাপার হয়েছে, পুরুষদের তার ঘেন্না হওয়াটা স্বাভাবিক, একদম চেষ্টা করবে যে তার থেকে দূরে যেতে, এক্স্যাক্টলি, বাট এখানে হচ্ছে তার উল্টোটা। প্রথম দিকে ওরকমই করতো, সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল, ডিপ্রেস থাকতো, কিন্তু তারপরে ওর মধ্যে এই চেঞ্জেসগুলো আস্তে আস্তে আসা শুরু হলো, মানে ছেলেদের কাছে গিয়ে বসা, হ্যাঁ, এবং আনন্যাচারাল ভাবে,
অনেকে থাকে যে কারোর ছেলে বন্ধু বেশি থাকে, হুম ছেলেদের সাথে খুব ফ্র্যাঙ্ক হয়, এটা নয়। ওর মধ্যে একটা সেক্সুয়াল ব্যাপার চলে এলো এবং সেটা সামনে কে রয়েছে দেখছে না। এবং খুব উইয়ার্ড, কিন্তু এটা খুবই উইয়ার্ড, যেটার জন্যই ওর মায়ের খুব সন্দেহ হয় হুম যে আমার মেয়ে তো এরকম ছিল না, হুম আর কোনো সাধারণ স্বাভাবিক মেয়ে এরকম হয় না। হুম হুম বাবা মার সামনেই কোনো অন্য পুরুষ, বাইরের পুরুষের গা ঘেঁষে বসছি, তার গায়ে হাত দিচ্ছি, মানে তার তাকানোটাই চেঞ্জ হয়ে গেল। এবং সব থেকে শকিং বিষয় যেটা সব থেকে বেশি ওদের মানে কি বলবো মাইন্ড ব্লো হয়ে গেছিলো যখন, সেইটা আমি যখন শুনেছিলাম আমার নিজেরও মনে হয়েছিল এইটা কি করে হতে পারে। সেদিনে কি হয়েছিল, এই রূপসার যে বাবা, সে রাত্রিবেলা কাজ করছিলেন, খাওয়া দাওয়া ডিনার টিনার সব হয়ে গেছে, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে, উনি নিজের ঘরে বসে, কাজের ঘরে বসে উনি কাজ করছিলেন। তখন এক সময় তার মনে হলো তার পেছন দিকে তার ঘরের দরজাটা ছিল, কেউ এসে দাঁড়িয়েছে। উনি ঘুরলেন, দেখলেন ওনার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো উনি জিজ্ঞেস করলেন, মা কিছু বলবি, কিছু সমস্যা হচ্ছে তো, শরীর খারাপ লাগছে? মেয়েটির চাউনি দেখে ওর বাবা না ভয় পেয়ে গেল। তুই হয়তো মনে করছিস যে খুব মানে ভুতুরে চাউনি দিয়ে চেয়েছিল, কারণ যেহেতু আমরা হরর পডকাস্ট করছি, তো সাধারণত মনে হতে পারে যে খুব উইয়ার্ড, মানে রাগী মুখ নিয়ে তাকিয়েছে। একদম নয়, একটা সিডাকটিভ ওয়ে নিয়ে ও তাকিয়েছিল ওর বাবার দিকে। কি বলছিস? ইয়েস, ঘটনাটা ডিস্টার্বিং কিন্তু ভাই, প্রচণ্ড ডিস্টার্বিং। আমি যখন শুনেছিলাম প্রথম কথা তো আমি বিশ্বাসই করতে চাইনি। তারপরে মেয়েটির বাবা, মেয়েটির মা, দুজনের সাথে আমি কথা বলেছি। মেয়েটি খুব একটা কথা বলতে চায় না এই বিষয়ে, ওর বর্তমান সিচুয়েশন কি আমি এটা পরে বলবো, বাট মানে বাবার দিকে ওরকম সিডাকটিভভাবে তাকিয়ে রয়েছে, অ্যাজ ইফ ও অ্যাট্রাক্ট করতে চেষ্টা করছে ওর বাবাকে নিজের দিকে। এবং ব্যাপারটা পুরো সেক্সুয়াল, খুব উগ্র ব্যাপারটা। এমন নয় যে একবার জাস্ট লুক দিয়ে চলে গেল বা তা নয়, ওভাবেই তাকিয়েছিল। তাও ওর বাবা ব্যাপারটাকে ইগনোর করে বললো, তোর কি শরীর খারাপ লাগছে, তুই কিছু বলবি, আয় আমার সাথে বস, একটু কথা বল। কারণ ওর বাবা জানতো আমার মেয়ে একটু ডিপ্রেস থাকে। মেয়েটি এলো ঘরে, এসে ওর বাবার কাছে বসে বাবার গায়ে ইঙ্গিতপূর্ণভাবে হাত বোলাতে লাগলো। এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা, যাই বলিস না কেন, স্পর্শের মধ্যে যে গুড টাচ ব্যাড টাচ যাই বলিস না কেন, প্রত্যেকে বুঝতে পারে যে আমার সামনের মানুষটা আমাকে কিভাবে টাচ করছে। মেয়েটা মানে এই ঘটনার পরে, এটা কতদিন পরের ঘটনা? 12 বছর বয়সে এটা হয়েছে? এটা সেই বছরের মধ্যে? হ্যাঁ, সেই বছরের মধ্যেই ও ফিরে এলো। ফিরে আসার পর এই ধর 15 থেকে 17 দিনের মধ্যে ও খুব ডিপ্রেসড ফেজটা গেছিলো, যে ডিপ্রেসড, কারোর সাথে কথা বলছে না, একাচড়া হয়ে গেছে। তারপর থেকে এই ব্যাপারগুলো ফ্লারিশ হতে শুরু করলো। বাবার সাথে এই ইনসিডেন্ট? এটা হচ্ছে তোর মোটামুটি 20-22 দিন পর। ওকে ওকে, এটা হচ্ছে ওর বাবার খুব শক লেগেছিল। তার মেয়ে যখন তার সঙ্গে শারীরিকভাবে মানে খুব ইঙ্গিতপূর্ণভাবে তাকে টাচ করছে এবং তার কাছে যেতে চেষ্টা করছে, তার বাবা অবভিয়াসলি তাকে বকা দেয় যে মামুনি তুই কী করছিস, ঘরে যা, ধমক দেয়। তখনও মেয়েটির ঘোর ভাঙে না। এমন নয় যে সে ঘুরে রয়েছে, সে এমনভাবে বাবার দিকে তাকায় যে আচ্ছা আজকে পারলাম না, পরের দিন তোমাকে দেখছি, কোথায় পালাবে, অ্যাজ এ। ভীষণ ক্রিপি, ভীষণ ক্রিপি। যখন ওর বাবা ধমক দিল, সেটা শুনে ওর মা তখনও ঘুমিয়ে পড়েননি, সবে শুয়েছেন, হয়তো তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তারপর তিনি এলেন যে কি হয়েছে, কি ব্যাপার। ও বলছে, তখনও ওর বাবা বলতে চায়নি, কারণ এরকম একটা ডিস্টার্বিং ব্যাপার খুব একটা চট করে বলা যায় না নিজের স্ত্রীকে, যে আমাদের মেয়ে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, আর যেহেতু মেয়েটির মানসিক অবস্থা ভালো ছিল না, সেটাও কনসিডার করছিলেন উনি মনে মনে, যে হয়তো কিছু প্রবলেম হচ্ছে মেয়েটার মধ্যে, এখনই কিছু বলবো না, দেখা যাক। তো তখনই উনি নিজের স্ত্রীকে বলেননি, উনি বলছেন যে মেয়েকে ঘরে নিয়ে চলে যাও, ওকে ঘুম পাড়িয়ে দাও। মা নিয়ে গেল এবং মা, রূপসার যে মা, সে এবার ফেস করলো একটা অদ্ভুত কথা তার মেয়ে বলল। সে বলল
মানে একটা খুব ডিস্টার্বিং কথা, আমি জানি না এটা বলাটা এখানে উচিত হবে কিনা, বাট আমি কিছুটা ফিল্টার লাগিয়ে বলার চেষ্টা করছি, যে ওর মাকেও বলল যে তুমি কি সেক্সুয়ালি স্যাটিসফাইড, এবং আমি খুব ফিল্টার লাগিয়ে বললাম, বাট মেয়েটি খুব র ভাষায় বলেছে, পিওর বাংলায় বলেছে, তুমি কি সেক্সুয়ালি স্যাটিসফাইড এই মানুষটার সঙ্গে। মানে এই মানুষটা বলতে ওর বাবাকে বোঝাচ্ছে যে এই মানুষটা কতটা অ্যাক্টিভ সেই মোমেন্টে থাকে। মাকে জিজ্ঞেস করছে বাবার সম্বন্ধে, যে সেই সময় মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি, সেই সময় এই লোকটা কতটা অ্যাক্টিভ থাকে, কেমন পারফরমেন্স করে। তার মা তো প্রথমে খুব শকড, অবভিয়াসলি মাও বকা দেয়, হয়তো মেরেছিল কিনা আমি জানি না, মায়েরা যেভাবে শাসন করে চর্চাপাটি দিয়ে, তো তাকে সেই দিনের মতন ঘুম পাড়িয়ে দেওয়া। মানে তুই এমন একটা বিষয় নিয়ে কথা বলছিস সেটা বিশাল সেন্সিটিভ, প্রচন্ড, মানে আমরা হয়তো ভাবতেও পারি না এরকম ভাবে। আমার নিজের কিরকম লাগছে এসব তুই আমি বলছিস, যখন বুঝতে প্রথমবার পারছি। শুনেছিলাম আমারও মনে হয়েছিল। ঠিক আছে, তো এই জিনিসটা প্রথম দিন গেল, যাওয়ার পর ওর মধ্যে যে এই সেক্সুয়াল আর্জটা অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো, ভীষণ রকম। একটা সময় কি হলো, ও প্রায় পাগলের মতন করতে লাগলো, মানে ওর ডিমান্ড হচ্ছে ওকে একজন পুরুষ মানুষ এনে দাও। মানে ও স্থির থাকতে পারছে না এরকম ওই বয়সে। এটা সম্ভব নয়, যেই বয়সই হোক না কেন এরকম কেউ করে না, সম্ভব না। কারোর যদি নিড থাকে সে অন্যভাবে ওয়ে খুঁজবে, সে কারোর সাথে বন্ধুত্ব করবে, ডেট করবে, সে তো ঠিক আছে জেনজি, সে ডেট করতে পারে, একটা বয়ফ্রেন্ড বানাতে পারে। বাট দ্য থিং ইজ, দেখ তুইও জানিস মেয়েরা এতটা মানে মানে ফরওয়ার্ডলি এগুলোতে হয় না। কখনোই কাউকে অ্যাপ্রোচ করে না। নিজের বাবাকে কখনো করে, ফরওয়ার্ড আমার যদি কিছু হতেও বলার নেই। পারে তার বয়ফ্রেন্ডকে করতে পারে, তার ক্রাশকে করতে পারে, নিজের বাবাকে কখনো করবে না, কোনোদিন করবে না, নিজের মাকে এইসব জিজ্ঞাসা করবো না। কোনোদিন করবে না, যতই ফ্র্যাঙ্ক হোক না কেন করে না, সম্ভব না। তো এই জিনিসটা হওয়ার পর ওর বাবা আর মা দুজনে একটু আলোচনা করলো যে মেয়ের কী হয়েছে, কেন এরকম করছে বলো তো। ওনাদের মধ্যে কিছু কথা হলো, ইতিমধ্যে মেয়েটির স্কুল থেকে কমপ্লেন আসা শুরু করলো, মেয়েটি তার ক্লাসমেট ছেলেদের সাথে অভব্যতা করে। অভব্যতা মানে তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। তাদের প্রতিও ইঙ্গিতপূর্ণ চাউনি, ব্যাড টাচ, এবং হয়তো ডিরেক্ট অ্যাপ্রোচও করেছে, হতে পারে। কোন ক্লাসে পড়তো তখন কোনো আইডিয়া আছে? 12 বছর বয়স যখন, 7-8 ওরকমই হবে, 7-8, হ্যাঁ ওরকমই হবে। তো ওরকম বয়সে কোনো ছেলেও ব্যাপারটাকে স্পোর্টিংলি নেয় না। দেখে তো মানে হয়তো জানে, বাট ওই বন্ধুদের মধ্যে আলোচনার মাধ্যমে জানে। ব্যাপারটার মধ্যে ভয় থাকে, হুম, এটা উচিত নয়, মানে এক্স্যাক্টলি একটা এথিক্যাল আলোচনার ব্যাপার থাকে। অবধি সীমাবদ্ধ থাকে ব্যাপারটা। একটু আলোচনা হলো, হাসাহাসি হলো, হাহাহি হলো, ব্যাপারটা যেটা আমরাও করেছি স্কুল লাইফে খুব, গিল্টি প্লেজার। হ্যাঁ ওই জিনিসটা হলো, বাট এইরকম হয় না এবং অস্বাভাবিকভাবে হয়। তার টিচার তাকে, তার মাকে, রূপসার মাকে কমপ্লেন করে, আমি আপনার মেয়েকে আলাদা করে ডেকে মানে বকুনি দিতে চেয়েছিলেন যে তুমি কেন করছো, ফ্রেন্ডসদের কেন তুমি ডিস্টার্ব করছো। সেই দিদিমণিকেও তিনি বলেন, মানে মেয়েটি যে মানে জিজ্ঞেস করে সেম কোয়েশ্চেন, আপনি সেক্সুয়ালি স্যাটিসফাইড, এটা সে জিজ্ঞেস করে। মানে ভাই আমি অনেক এক্সপিরিয়েন্স শুনেছি লাইফে, অনেক কিছু, অনেক ডিস্টার্বিং এলিমেন্টস আছে। কালপুরুষের হতে পারে বিভিন্ন পৈশাচিক ঘটনা আমি শুনেছি, দেখেছি, ফিলও করেছি ইভেন। বাট তুই যখন বলছিস না এই ব্যাপারটা, এই জিনিসটা আমার নিজেরও প্রসেস করতে অনেকটা টাইম লাগছে। আমারও ব্যাপারটাকে ডাইজেস্ট করতে খুব সময় লেগেছিল, কিন্তু আর আমি যখন শুনেছিলাম এতটা ডিটেলিংয়ে শুনিনি আমি। এখন যখন তুই অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো বা ডিটেলিং মানে যতটা জেনেছিস তার ভিত্তিতে বলছিস, ভাই সাব। তারপর দিদিমণিকে জিজ্ঞেস করলো, তারপর কি হলো? হ্যাঁ, তো দিদিমণি অবভিয়াসলি বকা দিলেন,
এবং বললেন তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে তুমি যদি তোমার আচরণ ঠিক না করো, যেরকমভাবে শিক্ষক বা শিক্ষিকারা বকা দেন, শাসন করেন, সেটা করলেন। মেয়েটি কিন্তু ভয় পেল না। মেয়েটির মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব, সবসময় একটা সেই উগ্র ভাবনা চিন্তা। সে দিদিমণিকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন না আপনি কি স্যাটিসফাইড? তারপরে জিজ্ঞেস করছে যে এই যে আমার যে ক্লাসমেট, ক্লাসে যারা রয়েছে ছেলেগুলো, তাদের মধ্যে আপনাকে কাকে ভাল লাগে? সিরিয়াসলি? এবং সে আলোচনা করতে চাইছে দিদিমণির সঙ্গে, টিচারের সঙ্গে, যে কোন ছেলেটির পারফরমেন্স সব থেকে ভালো হতে পারে। আপনার কি মনে হয়? এই মানে আমি জাস্ট বলছি তুই ফিল্টার করে বলছিস আমাকে। খুব ফিল্টার করে বলছি, খুব ভদ্র ভাষায় আমি বলার চেষ্টা করছি। ওকে, তারপর? এটা হলো, এটা হওয়ার পরই এই টিচার রূপসার মাকে ফোন করে বলে যে আপনার মেয়েকে, ওনারও মনে হয়েছিল যে ওর মানসিক কিছু সমস্যা হয়েছে, যে কারণে ওই ধরনের কথা বলছে, কারণ কোনো স্বাভাবিক সুস্থ মেয়ে এরকম কথা বলতে পারে না। তো ওকে মানে ওর মাকে বললো যে আপনি আপনার মেয়েকে নিয়ে যান, চেষ্টা করুন একটু ভালো ডাক্তার দেখাতে, ওকে কোথাও একটা বেড়াতে নিয়ে যান, কিছু একটা করুন, ওকে একটু কাউন্সেলিং করুন, কারণ শি ইজ বিহেভিং অডলি, ভেরি অড অ্যাকচুয়ালি। তো ওর মা ঠিক করলো যে এই মুহূর্তে ওকে স্কুলে পাঠানোর দরকার নেই, কখন কি করে বসে কোনো ঠিক নেই। এটা গেল প্রথম সিমটম, যে ও পুরুষদের প্রতি, পরপুরুষদের প্রতি ও এরকমভাবে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয় এবং তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে খুব উইয়ার্ডলি। এটা করার পর তারপরে যেটা হওয়া শুরু করলো সেটা হচ্ছে, ও বাড়িতে থাকা অবস্থায় কখনো বলবো না, ম্যাক্সিমাম টাইম বিবস্ত্র হয়ে চলাফেরা করা শুরু করলো। এবং এই বয়সী একটা মেয়ের পক্ষে, কোনো বয়সী মেয়ের পক্ষেই এটা একটা টাইমের পর ইজ নট অ্যাকসেপ্টেবল। দেখ, শিশুসুলভ ব্যাপার যখন থাকে ঠিক আছে, বাট মানে ওই সময়টা তো পিউবার্টির সময় একদম, অ্যান্ড খুব মানে প্রবলেমেটিক জিনিসটা, খুব প্রবলেমেটিক। এবং এই টেন্ডেন্সিটা ওর সব থেকে বেশি হতো যখন ওর বাবা ঘরে থাকতো। ওর বাবাও খুব শকড, অবভিয়াসলি। ওর বাবা ব্যাপারটা বুঝতে পারলো যে আমি যখন বাড়িতে থাকি তখন মেয়ের এই যে টেন্ডেন্সিটা বিবস্ত্র হয়ে থাকার বা কম বস্ত্র পরার একটা টেন্ডেন্সি ওর মধ্যে হচ্ছে, গ্রো করছে, এই ব্যাপারটা ওর বাবা অবভিয়াসলি বুঝতে পারলো। ওর বাবা প্রায় মেয়েকে বলতো যে মামনি তুই এটা করিস না, কেন করছিস এরকম, জামা পর, ভালোভাবে থাক, নর্মালি থাক। বাট মেয়েটা কি করতো, মেয়েটা ওভাবে বলতো কেন তোমার আমাকে এভাবে দেখতে ভালো লাগে না, এই জিনিসটাও বলতো আর কি। তো এই মানে নিজেকে সিডাকটিভ করার চেষ্টা, প্রাণপণ একটা চেষ্টা ওর মধ্যে দেখা যেতে লাগলো। তারপর একদিনের ঘটনা, এক রাতের ঘটনা বলা ভালো, মেয়েটিকে ঘুমটুম পাড়িয়ে আলাদা ঘরে মেয়েটি শুতো, ওর মা বাবা নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। একটা সময় তারা শুনতে পেলেন পাশের ঘর থেকে, মেয়ের ঘর থেকে কিছু একটা আওয়াজ আসছে, খসখস বিড়বিড় এই টাইপের একটা আওয়াজ আসছে। কি হলো? ওর মা প্রথমে উঠে দেখতে গেছেন যে কি হচ্ছে। যেটা উনি দেখলেন, দেখার পর উনি কয়েক মুহূর্ত মূর্তির মতন দাঁড়িয়েছিলেন। দেখে উনি দেখছেন ওর মেয়ে মাটিতে বসে রয়েছে, সেই যে যোনি মুদ্রা বা যোনি আসন যেটা আমি তোকে বললাম, যেটা বললাম যে পা দুটোকে এইভাবে রেখে বসা, ওইভাবে বসে রয়েছে, গায়ে একটি সুতোও নেই, সে বসে রয়েছে, তার চুল খোলা, সে ধ্যান করছে অ্যাজ ইফ, এরকম চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করছে এবং মোটামুটি বোঝা যাচ্ছে বাইরে থেকে, মানে আওয়াজটা আসছে, ওর কথা বলছে, মেয়েটি বিড়বিড় করে কিছু বলছে, সেটা বোঝা যাচ্ছে। তার থেকেও শকিং বিষয় হলো তার সামনে একটি ক্যান্ডেল জ্বলছিল, মোমবাতি সে জ্বালিয়ে রেখেছিল, মানে ঘরের ইলেকট্রিক যে বাল্ব বা টিউব সেটা কিছু জ্বলছিল না, শুধু ওই ক্যান্ডেলটা জ্বলছিল। একটি অবয়ব কালো ধোঁয়াটে ওকে কেন্দ্র করে ঘুরছে, মানে ওকে রাউন্ড দিচ্ছে, ওর চারপাশে ঘুরছে, হেঁটে বেড়াচ্ছে। ওকে ওকে ওকে। এবং সেই যে মূর্তিটি একটা একটা করে স্টেপ ফেলছে, পাটা যে যাচ্ছে পায়ের ছাপ অব্দি পড়ছে।
পড়ছে এবং তার কয়েক সেকেন্ড পরই ছাপটা আর দেখা যাচ্ছে না। ওর মা অনেকক্ষণ দাঁড়িয়ে, যেহেতু উনি খুব শক হয়ে গেছেন এটা দেখে, উনি প্রথমে ভেবেছিলেন কোনো লোক ঢুকেছে, কারণ উনি দেখেছেন যে ওর মেয়ের মধ্যে এরকম একটা সেক্সুয়াল টেন্ডেন্সি, মানে কি বলবো, অ্যাবনর্মাল টেন্ডেন্সি বাড়ছে। উনি প্রথম ভেবেছিলেন যে ও কি কোনো বন্ধু বা কোনো বাইরের পুরুষকে বাড়ি ঘরে নিয়ে এসছে কিছু মানে ইনভলভ হওয়ার জন্য। তারপর উনি দেখলেন যেই মূর্তিটি রয়েছে সেটা কোনোভাবেই মানুষ নয়, কারণ তার কোনো অবয়বটা ঠিক করে দেখাই যাচ্ছে না, পুরোটাই কালো, যেন মনে হচ্ছে একটা ধোঁয়াকে এক জায়গায় কনজেস্টেড করে রাখার চেষ্টা করা হয়েছে। ওই জিনিসটা মানে ওই মেয়েটির চারপাশে ঘুরছে এবং মেয়েটি ওইভাবে বসে রয়েছে। ওর মা অনেক মানে কিছুক্ষণ দেখে ওর মা চিৎকার করে, ওর বাবা ছুটে আসে। ওর বাবা যখন আসে, ওর বাবা ওই মূর্তিটিকে দেখতে পায়। ওর বাবা নিজের মেয়েকে রূপসাকে ওইভাবে ওই অবস্থায় দেখেছিল, যেরকম ধ্যানের মতন করে বসে রয়েছে বিবস্ত্র। বাবাটি দেখে মানে উনি এতটা শক এবং দুঃখিত যে উনি ওখানে কাঁদতে বসে যান যে আমার মেয়ের কি হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে আমাদের সঙ্গে। উনি হাউ হাউ করে কাঁদেন। যখন উনি কাঁদছেন, আমরা যদি দেখি যে আমার বাবা কি মা কাঁদছে, আমাদের রিয়াকশন কী হবে? আমরা তার কাছে যাব, কেঁদো না, কিছু একটা বলবো। মেয়েটি ওইভাবেই বসে বাবার দিকে তাকিয়ে, মানে কাঁদছে এরকম বাবার দিকে তাকিয়ে, মেয়েটি হাসছে এবং বলছে, তুমি তো এলে না, কত ডাকলাম তুমি এলে না। মানে ডাকলাম বলতে সেক্সুয়ালি তোমাকে আহ্বান করলাম, তুমি সাড়া দিলে না, এটাই বলতে চাইছে নিজের বাবাকে। রূপসার মা অনেক বুঝিয়ে টুজিয়ে বকাবকিও করেন, হয়তো তাকে জামা কাপড় পরায়, তাকে সুস্থভাবে আবার শুইয়ে দেয়, বলে আমি তোর সাথে শোবো, তুই একা শুবি না। মেয়েটি তখন হয়তো না মানে এরকম একটা ইঙ্গিত করেছিল যে তুমি আমার সঙ্গে শুয়ে কি করবে, ওকে আসতে বলো, মানে বাবাকে বলছে, বাবাকে দিকে ইঙ্গিত করে বলছে তুমি আমার সঙ্গে কেন শোবে। আর যে ছায়াটা ছিল সেটা ওর বাবা যতক্ষণ এসেছিল ততক্ষণে ছায়াটা মিলিয়ে গেছে, ছায়াটা উনি আর দেখতে পান, ছাপগুলো মিলিয়ে যাচ্ছিল একটার পর একটা, বাট ওটার কোনো এক্সিস্টেন্স বা কোনো কিছু ফিল করতে পেরেছিল না। এবং ওনারা এতটা শকে ছিলেন আর নিজের মেয়েকে সামলাতে এতটাই ব্যস্ত ছিলেন, ওইদিকে আর ওনারা ফোকাস করেননি। ঘরের লাইট টাইট জ্বালিয়ে দিয়ে ওকে যাতে ঠিকঠাক করে সিকিওর করা যায় সেটার দিকেই ওনারা বেশি ইয়েটা দিয়েছিলেন, ফোকাসটা দিয়েছিলেন। তো এই জিনিসটা হলো, এই জিনিসটা প্রায় হতে শুরু করলো, মাঝে মাঝেই দেখা যেত ওই কাজটা করছে। একদিন কি হলো, ওই একই কাজ মেয়েটি করছিল। সেদিন যদিও রাত ছিল না, সেদিন দুপুরবেলা ছিল এবং সেদিন ছিল সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ছিল, মানে তিথি তো থাকে, মানে এই টাইম থেকে এই টাইম সূর্যগ্রহণ থাকে। এটা পরে দেখা হয়েছিল যে ওই টাইমটা সূর্যগ্রহণ ছিল। তো দুপুরবেলা মেয়েটি ওই কাজটি করে আবার, কিন্তু একটা ছোট্ট চেঞ্জ ওর মা দেখে। মেয়েটি যেখানে বসে রয়েছে ওই রকম যোনি মুদ্রা বলবো না, যোনি মুদ্রা তো হাত দিয়ে করে, যোনি আসনে যেভাবে বসে রয়েছে, ঠিক তার সামনে মেঝের উপরে কিছু একটা আঁকিবুকি করা রয়েছে লাল কিছু দিয়ে। ওর মা প্রথমে ভেবেছিল রং দিয়ে কিছু করা হয়েছে বা সিঁদুর ইউজ করা হয়েছে, বাট কাছে গিয়ে উনি বুঝতে পারেন ওটা রং নয়, ওটা ব্লাড, রক্ত। এবং মেয়েটি যেহেতু বিবস্ত্র ছিল, ওর মা সামনে ছিল, দেখে বুঝতে পারেন মেয়েটিকে যে মেয়েটি রজস্বলা, মানে তখন তার পিরিয়ডস হচ্ছে, she is having her periods, on her periods. তোর মা বিশ্বাস করতে চেয়েও করতে পারছিল না যে ওই যে আঁকিবুকিটা করা হয়েছিল, মানে একটা বিশেষ আকৃতির জিওমেট্রিক একটা শেপ বানানো হয়েছিল, ওটা ওর পিরিয়ড ব্লাড দিয়ে বানিয়েছিল। মানে যত শুনছি না তত আস্তে আস্তে মানে জিনিসটা ইন্টেন্স হচ্ছে। এটা ওকে জিজ্ঞেস করেছিল ওর মা তখন, এটা তুই কি করেছিস? বলে এইটা আমি দেখেছি, এর উপরে বসেই আমার সাথে ক্রিয়া করা হয়েছিল। বুঝছি এটার উপর বসে, মানে ওর মা বুঝতে পারেনি, অবভিয়াসলি সাধারণ মহিলা কি করে বুঝবে।
ব্যাপারটা হচ্ছে ও বোঝাতে চেয়েছে যে এই যে যন্ত্রটা, ওটা অ্যাকচুয়ালি একটা যন্ত্র, জিওমেট্রিক যে আকৃতিটা ছিল ওটা একটা যন্ত্রম যেটাকে আমরা বলি, ওটা ওই রকম একটা যন্ত্রম যেটা আরও আকারে বড় ছিল, ওই রকম একটা যন্ত্রমের ওপরে ওকে বসিয়ে রেখে সেই যে কুচবিহারে শ্মশানে গিয়ে ওর সাথে যেই অন্যায়টি করা হয়েছিল সেই কাজটা ওই যন্ত্রমের উপরে বসে করা হয়েছিল। মানে ওই আঙ্কেল যে ইয়েস। তো ওই যন্ত্রমটা ও বলছে এইটা আমি দেখেছি, আমার মানে আমাকে আমার সঙ্গে যে ক্রিয়াটি করা হয়েছিল এই যন্ত্রমের উপর বসেই করা হয়েছিল, আমি আরেকবার করছি, কেন? আমি সেই চরম সুখটা পেতে চাই তখন যেটা পেয়েছিলাম। তখন সেই সময় ও তো ভিকটিম ছিল, ওর অবভিয়াসলি ব্যাপারটা ভালো লাগেনি, তো কান্নাকাটি করতো, ডিপ্রেসড হয়ে গেছিলো। কিন্তু এতদিন পর ওর মনে হয়েছে তখন সে একটা চরম সুখ লাভ করেছিল, যেটা তার আবার চাই, যেটার জন্য তার শরীর একেবারে কি বলবো খুব রেস্টলেস হয়ে গেছে, যে আমার এটা চাই, আবার চাই। সেই জন্য আমি এখানে বসেছি। তারপরে ওর মায়ের দিকে এমন করে তাকিয়ে বলে, সেদিন যাকে দেখেছিলে তার জন্যই এসেছিল। মানে যে এন্টিটিকে ওর মা দেখেছিল, যে ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, সে ওর আহ্বানে এসেছিল ওর সঙ্গে সম্ভোগ করার জন্য। মানে লাইক 12 বছরের একটা মেয়ে, 12 বছরের তন্ত্র সম্বন্ধে হয়তো জানেও না, সে এরকমভাবে কিছু একটা যন্ত্রম বলছিস, যাই বলছিস, মন্ত্রোচ্চারণ করছে, আহ্বানও করে ফেলছে। কিভাবে এটা? এটা আমি আস্তে আস্তে আসবো কিভাবে আসছে, কেন, কিভাবে পারলো। কারণ ও তো ট্রেন্ড নয়, শি ওয়াজ এ ভিকটিম। হ্যাঁ, ওকে ইউজ করা হয়েছিল। তাহলে ওর মধ্যে এই ব্যাপারটা, এই ভাবটা জাগলো কী করে? ব্যাপারটা এইটা এখানে গেল। ওর মা অবভিয়াসলি খুব চিন্তিত হয়ে পড়লো যে আমার মেয়ের সঙ্গে কি হচ্ছে। এরপরে যেটা হলো আরও প্যাথেটিক। ওর মা বুঝতে পারলো যে এটা ন্যাচারাল নয়, কিছু একটা প্রবলেম আছে। ওর মা চেষ্টা করলো, মানে কিছু অকাল্ট ঠিক বলবো না, এই তান্ত্রিক বা ওঝা যারা থাকে, যারা এই সব বিষয় নিয়ে ডিল করেন, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। কিভাবে কার থেকে খোঁজ পেয়েছিল আমি ঠিক জানি না, অনেস্টলি বলছি। একজন পীর আসেন, মুসলিম, তার সাথে যোগাযোগ করা হয়, তিনি নাকি এইসব ব্যাপার নিয়ে ডিল করেন, এবং তাকে রিকোয়েস্ট করা হয়, তাকে জানানো হয় পুরো ব্যাপারটা, যে এই ব্যাপারগুলো ঘটেছে আমার মেয়ের সঙ্গে, এবং আমার মেয়ে এই কাজগুলো করছে, এইরকম অদ্ভুত ব্যবহার সে করছে। এবং তিনি যে মানে ওই এন্টিটিটাকে দেখেছিলেন সেটার ব্যাপারেও বলেন, যে আমি এরকম দেখেছি, আমার মেয়ের চারপাশে ঘুরছিল। সেই লোকটি যখন আসে, সে লোকটি তাকে মেয়েটিকে দেখে, এবং এটা এক্ষেত্রে বলে রাখি, মেয়েটি খুব সুন্দরী ছিল, খুব সুন্দর দেখতে ছিল, ফর্সা গায়ের রং, লম্বা চুল, খুব সুন্দর দেখতে ছিল। এবার তারপরে যখন ও বলল, মানে ওর মা বললেন যে এরকম ব্যাপার, তো ওই যে তান্ত্রিক বলবো না, পীর যিনি, উনি বললেন ঠিক আছে, আমার পক্ষে কোনো ব্যাপার না, আমি করে দেবো। আপনার মেয়েকে আমি আপনার ঘরেই থাকবো, আপনার একটু ঘর থেকে বাইরে যান, কয়েক ঘন্টা আমার সঙ্গে ছেড়ে দিন, আমার ক্রিয়া করে আমি চলে যাব, ওর আর কোনো প্রবলেম হবে না, ওর ঠিক হয়ে যাবে। এবার আগেই বলেছি মেয়েটার কীরকম টেন্ডেন্সি ছিল পরপুরুষের প্রতি, বাইরের কোনো পুরুষ থাকলেই তার দিকে সিডাকটিভ ওয়েতে তার দিকে তাকানো এবং তাকে সিডিউস করার একটা অদ্ভুত প্রচেষ্টাও করতো, এক্ষেত্রেও করে। প্রথম দিকে যে পীর এসছিলেন তিনি ওকে বলেন, মানে অ্যাজ ইফ ওর ভেতরে কোনো এন্টিটি আছে, তাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখা, যে তুই আমার সঙ্গে কিছু করতে পারবি না, আমি তোকে দেখে নেব, আমার সঙ্গে সব চলবে না, এরকম করেন। তার বাবা মা প্রথম একটা ভুল করেছিল, আঙ্কেলের সাথে পাঠিয়ে দিয়ে, এইখানে আবার একটা ভুল করল। পীরটি কিচ্ছু করেনি, মেয়েটির সঙ্গে আবার সম্ভোগে লিপ্ত হয়, অর্থাৎ মেয়েটি আরেকবার ধর্ষিত হয়। সিম্পল কথা, ধর্ষিত হয়। কিন্তু মেয়েটি এখানে কিন্তু কনসেন্ট ছিল অদ্ভুতভাবে। মেয়েটি তো এখন পাল্টে গেছে, আগের মতো তো সে নেই। সে এটাকে কিছু বলে না, মা বাবাকে জানায় না, কান্নাকাটি করে না, ডিপ্রেসড হয় না। শি ইজ নট স্যাটিসফাইড এটা বলে তার বাবা মাকে, ও তো পারলো না, অ্যাজ ইফ এরকম, মানে এর তো এইটুকুই ক্যাপাসিটি, এর দিয়ে আমার কি হবে, এরকম একটা ব্যাপারে ওর বাবা মাকে বলে, যার থেকে ওনারা বুঝতে পারে যে এই যে পীরটি এসেছিলেন উনি কাজের কাজ কিছু করেননি, অকাজ করে বেরিয়ে গেছেন টাকা পয়সা নিয়ে। ওই পীরের উপরে কিছু একটা, মানে
এফআইআর করবে বা কিছু পুলিশ কমপ্লেন করবে বলে ওনারা আরও মানে ওই রূপসার যে বাবা মা আরও কিছু আত্মীয় স্বজন চেনা পরিচিত লোকজনকে নিয়ে যান পীরটির বাড়িতে, যে অ্যাকিউজ করবে আপনি কীরকম কেন এরকম করলেন। যখন ওরা গেলেন, ওরা গিয়ে মানে ভেবেছিল হয়তো যে খুব গিল্টি ফিল হবে, ধরে নিয়ে যাবে পুলিশে বা পালিয়ে যাবে এরকম কিছু একটা। ওরা গিয়ে অদ্ভুতভাবে দেখতে পেল সেই যে পীর যে অকাজ করে বেরিয়ে গেছে সে রক্ত বমি করছে বাড়ি গিয়ে, এবং তার মানে সেই মরো মরো অবস্থা, এক্ষুনি যায় সেক্ষুনি যাওয়ার অবস্থা। তারা গেল পীরটিকে, মানে তারা তো চার্জ করবে যে আপনি কেন এরকম করলেন, হয়তো মারধরও দেওয়ার একটা টেন্ডেন্সি মানে মানসিকতা নিয়ে তারা গিয়েছিলেন। কিন্তু তারা দেখলেন পীর ওরকম রক্ত বমি করছে এবং রক্তটি কালো রক্ত, কালো রক্তের তিনি ভমিট করছেন। এবং রূপসার যে বাবা তার পায়ে ধরে বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এ কী জিনিস তোমরা ঘরে রেখেছো, আমি তো বুঝতে পারিনি। মানে উনি ভেবেছিলেন শি ইজ আ মেন্টাল পেশেন্ট, এবং যেহেতু সুযোগ পেয়েছেন তিনি সুযোগের সদ্ব্যবহার করেছেন। সেই পীরটি বলতে গেলে জালি, তো তিনি অবভিয়াসলি ব্যাপারটা বুঝতে পারেনি যে এটা সিরিয়াস কিছু, মানে অবভিয়াসলি কিছু একটা অকাল্ট এর মধ্যে রয়েছে, উনি নিজেও বুঝতে পারেননি। দ্যাটস ওয়াই উনি মেয়েটির সাথে যা করে তা করার পর তার এফেক্ট তাকে ভুগতে হয়, এবং সেই রাতের মধ্যেই পীর মারা যান। মানে তার বিরুদ্ধে কোনো পুলিশ চার্জও তিনি করতে পারেননি, মানে ওনার বিরুদ্ধে আর কোনো পুলিশ কেসও করতে পারেন, কারণ মানুষটাই তো নেই, সে তো মারা গেছে, কার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করবে। রূপসার বাবা মা হতাশ হয়ে ফিরে চলে এলেন। ওরা তো দিশাহারা, কী করবেন, মেয়েকে নিয়ে কোথায় যাবেন। এক তো ওর সাথে অন্যায় হয়েছে, সেই কেস তো চলছেই, কিন্তু সেটাতেও খুব একটা সুরাহা তারা করতে পারছিলেন কারণ প্রুফ নেই, আর তার উপরে মেয়ে এরকম অদ্ভুত ব্যবহার করছে। এটা গেল। তারপরে একদিন ওরা দেখছিলেন মেয়েটি বসে আছে চুপচাপ নিজের ঘরে। এই যে এন্টিটিকে ওর মা দেখেছিল ঘুরে বেড়াচ্ছে তার মেয়েটির চারপাশে, এবারে ওর মা প্রায় এই এন্টিটিটাকে দেখা শুরু করলো ওদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে দেখতে পাচ্ছে। হয়তো রান্নাঘরে কাজ করছে, দেখলো ড্রয়িং রুমে পাস করে গেল, ড্রয়িং রুমে বসে আছে, দেখলো রান্নাঘরে রয়েছে, প্রায় দেখতে শুরু করলো এবং অদ্ভুত মানে ভয় পাচ্ছে। অবভিয়াসলি কেউ যদি নিজের ঘরে এরকম একটা কালো অবয়ব দেখতে পায় যে ঘুরে ঘুরে বেড়ায়, যে কারোর ভয় লাগবে। এটা হওয়া শুরু করলো। তারপরে যেটা হওয়া শুরু করলো, ওর মায়ের তো বয়স খুব বেশি নয়, তারও পিরিয়ডস হতো, এবং সেই যে ইউজড প্যাডগুলো ছিল বাথরুমে পড়ে থাকতো, সেই ইউজ প্যাডসগুলো উনি একদিন দেখছেন যে সেই যে এন্টিটিটাকে উনি দেখেছিলেন একদিন বা প্রায় এখন দেখেন, আলো আধারি সময় মানে এরকম একটা সিচুয়েশানে তিনি দেখছেন ওই যে এন্টিটি ডাস্টবিন খুলে ওই ইউজড প্যাডগুলো বের করছে, এবং খাওয়ার একটা ভঙ্গি উনি দেখতে পাচ্ছেন। খুব যে স্পষ্ট উনি দেখতে পাচ্ছেন তা নয়, বাট উনি অ্যাজিউম করে নিয়েছেন এরকম কিছু একটা হচ্ছে। কি বলছিস ভাই? এই জিনিসটা ওনারা দীর্ঘদিন সহ্য করেছেন। ওকে, তারপর কি হলো? এই জিনিসটা হওয়ার পর তারপরে তো ওরা প্রায় দিশাহারা। বিভিন্ন তান্ত্রিক ওঝা বলিস কিংবা এই পীর যারা মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন তাদের দ্বারস্থ হন, কিন্তু কিচ্ছু হয়নি, জাস্ট কিচ্ছু হয়নি। তারপর একদিন আর উপায়ান্তর না পেয়ে সেই যে আঙ্কেল, যে নাটের গুরু, তাকে কন্ট্যাক্ট করা হয় যে তুই তো এটা করেছিলি, আমার মেয়ের আজকে এরকম অবস্থা, কিছু একটা বল, মেয়েটাকে অন্তত সুস্থ করি, আমি তোর উপর থেকে কেস তুলে নেব। আর তো উপায় পাচ্ছে না তারা, আমি তোর উপর থেকে কেস তুলে নেব, তোর কোনো শাস্তি হবে না, কিচ্ছু হবে না, তুই খালি বল আমার মেয়েকে কিভাবে সুস্থ করব। উনি কি বললেন? উনি বললেন যে আমাদের চক্র সম্পূর্ণ হয়নি, আরেকবার চক্রে বসতে যদি তোরা অ্যালাউ করিস, মানে বসতে দিস, তাহলে ব্যাপারটা কমবে। ওর মধ্যে যে উগ্রতাটা রয়েছে, যে যৌন ক্ষুধা যদি সিম্পল ভাষায় বলি, এই যেটা রয়েছে ওটা কমে আসবে বা কন্ট্রোলে থাকবে ব্যাপারটা। ওর মার মানে কি বলবো, জলে কুমির ডাঙায় বাঘ টাইপের ব্যাপার,
ওকে যদি কিছু না করতে দেয়, মেয়েটি এরকম এরকম কাজ করছে, আর যদি কিছু করতে হয়, সেই যে আঙ্কেল যে ওর সাথে এতটা খারাপ কাজ করেছে তার সঙ্গে প্রশ্রয় দেওয়া হচ্ছে, প্রশ্রয়, আর তার সঙ্গে আবার সম্পর্কে লিপ্ত করা হচ্ছে। নিজের বাবা মা নিজেই দিচ্ছে, না আমার মেয়েকে নিয়ে যাও, এটা করো। ওরা অনেক চিন্তা ভাবনা করে, ওরা ভাবে যে মেয়েটি সুস্থ হওয়া দরকার, মেয়েটি একটা সুস্থ লাইফ ডিজার্ভ করে। বা আমার কন্ডিশন ভাব, প্রচণ্ড মানসিক অবস্থা ওদের সাংঘাতিক। ওরা ওটাতেই রাজি হয়, কারণ আর তো কেউ কিছু করতে পারছে না। সেই লোকটিকে ডাকা হয়, বলা হয় আরেকবার কুচবিহারে যাওয়া হবে, একই জায়গায় সেম কাজ আবার করতে হবে। তার সে যে কথাটা বলেছিল চক্র সম্পন্ন করতে হবে, এই চক্র ব্যাপারটা কি কি বৃত্তান্ত ওটাও আমি পরে বলছি। এই জিনিসটা হলো, ওকে নিয়ে চলে গেল, বাবা আমাকে বললো তোমরা থাকতে পারবে না, আমাকে ছেড়ে দাও, মানে মেয়েকে আমার হাতে ছেড়ে দাও। ওরা উপায়ন্ত না পেয়ে আরেকবার মেয়েকে ওই লোকটির হাতেই ছেড়ে দিল। মানে কোচবিহার ওর বাবা যায়ও নি? কোচবিহার অব্দি গেছিল, ওই শ্মশান ক্ষেত্রে ছিল না। আচ্ছা। তারপর ওরা যখন ওখানে গেল, ওর মা বাবা তো শ্মশান ক্ষেত্রে যায়নি, নিজেদের ঘরে বলতে রিসর্টে ছিলেন। এবং আমি এটাই ভাবছি যে সেই সময় তাদের মানসিক অবস্থা কীরকম ছিল, যে তারা বুঝতে পারছে আমার মেয়েকে সেই মানুষটা নিয়ে গিয়েছে আবার সেই শ্মশান ক্ষেত্রে, কি আবার তার সাথে অন্যায় করছে, আরও না জানি কী কী জিনিস করছে, আর আমরা এখানে রিসর্টে বসে রয়েছি একা, আমাদের কিচ্ছু করার নেই। তখন তাদের মেন্টালিটি কীরকম ছিল আমি এখনকার দিনে কাউকে বিশ্বাসই করা উচিত না, একদমই বিশ্বাস করা উচিত না, কোনোভাবেই নয়। এ তো একজন মেয়ে ছিল, ছেলেদের দিয়েও বিশ্বাস করা যায় না, ছেলেরাও সেফ নয়, আমি তো তাই মনে করি। ছেলেরাও সেফ না? না, এরকম অনেক উদাহরণ পাবি তুই। আচ্ছা তুই বল তারপর কি হলো ক্ষেত্রে। তো ওর যে আঙ্কেল, সে শেষ রাত্রে মেয়েটিকে নিয়ে ফিরে আসে, এবং মেয়েটির মধ্যে একটা সেই খুব ক্লান্ত একটা ভাব ওর মা লক্ষ্য করে। সেই যে উগ্রতাটা, একটা সবসময় একটা সিডাকটিভ নজরে চাইছে বা এই ব্যাপারটা ওর মধ্যে নেই, খুব ক্লান্ত হয়ে রয়েছে, গা ঘামে জবজব করছে, এবং ওর মাথায় অনেক কিছু রয়েছে, মাথায় গায়ে সিঁদুর আরও তেল অনেক কিছু রয়েছে। তো ওই যে আঙ্কেল তিনি বললেন যে ওকে স্নান করিয়ে দাও, স্নান করিয়ে শুইয়ে দাও, কিছু খাওয়াবে না ওকে। সারাদিন এতটা সময় সে না খেয়ে রয়েছে, মায়ের প্রথম টেন্ডেন্সি হবে ওকে একটু খাইয়ে দিই, সারাদিন আমার মেয়ে না খেয়ে আছে, বাট বললো আজকে কিন্তু ওকে কিছু খাওয়াবে না, ওকে ঘুম পাড়িয়ে দাও, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দাও। ওর মা তাই করলো, কিছু করার নেই। এরপর থেকে মেয়েটির মধ্যে যে উগ্রতাটা সেটা কমে গেল, উগ্রতাটা কমলো কিন্তু টেন্ডেন্সিটা কমেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই যে একটা সিডাকটিভ টেন্ডেন্সি, মানে ওর মধ্যে যে একটা যৌন খিদা ছিল, সেটা এখনও আছে, এবং সেটা খুব অদ্ভুতভাবে ও ব্যাপারটাকে চ্যানেলাইজ করেছে। ব্যাপারটা হচ্ছে যে ও তো একটা তন্ত্রক্রিয়ার ভিকটিম ছিল, ও নিজে এখন তন্ত্র সাধনা শুরু করেছে, এবং সেটা খুব ডার্ক সাইডের একটা সাধনাও শুরু করেছে। এক্স্যাক্টলি লাইক নাও এখন ওর বয়স 20-21 হবে। ওকে। এবং ওর একটা টেন্ডেন্সি হচ্ছে, যেই পুরুষকে ওর ভালো লাগবে, সে যে হোক না কেন, তাকে ও নিজের কাছে আনবেই। কোনো মানে সেই পুরুষটির ক্ষমতা নেই যা করে নিক, ওর মানে নজর থেকে নিজেকে বাঁচানো। অনেকগুলো কোশ্চেন্স অ্যারাইজ করেছে, ঠিক আছে, সেই কোশ্চেন্সগুলোতে যাচ্ছি আমি। ফার্স্ট অফ অল তুই বললি যে জনি আসনে বসেছে বা সামথিং, অ্যান্ড এই যে আঙ্কেল, এই যে অভদ্র লোকটি আছেন, তিনি কি করেছিলেন অ্যাকচুয়ালি, কি জানতে পেরেছিস? উনি একটি তন্ত্রক্রিয়া করেছিলেন, যে তন্ত্রক্রিয়াটিকে বলা হয় যোনিতন্ত্র। ওকে। যোনিতন্ত্র জিনিসটা শুনিনি কখনো। যোনিতন্ত্র অ্যাকচুয়ালি দুটো ভাগ রয়েছে, ভাগ বলতে দুটো অ্যাসপেক্ট। মানে তন্ত্রকে তো সবসময় ভালো দিক দিয়েও ইউজ করা যায়, খারাপ দিক দিয়েও ইউজ করা যায়, এটাও সেম। যোনি আমাদের প্রত্যেকের শরীরে চক্রাস রয়েছে, চক্র রয়েছে। আমাদের যে মূলাধার চক্র, যেটা সব থেকে নিচে থাকে, সেটাকেই বলা হয় যোনিতন্ত্র।
বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কেন? যোনি যে চক্রটা রয়েছে, যোনি চক্র হচ্ছে আমাদের এনার্জির উৎস। আমাদের যা এনার্জি সব ওখান থেকে আমরা পাই। যা মানে আমাদের যখন এনার্জি খুব লো হয়ে যায়, মানে আমাদের চক্রটা লো হয়ে গেছে, দ্যাটস ইট। তো যোনিতন্ত্র করা হয় যোনি চক্রকে জাগাতে। এটা হচ্ছে যদি এক লাইনে বলি, যোনিতন্ত্র করা হয় যোনি চক্রকে জাগাতে। যোনি চক্র জাগালে কি হয়? যোনি চক্র তুই যদি জাগাস, প্রথম যেটা হবে তোর কুণ্ডলিনী জাগবে। কুণ্ডলিনী একটা কনসেপ্ট আছে, আমরা জানি আমাদের তন্ত্র বা যোগ যে প্রসপেক্টটা আছে, কুণ্ডলিনী জাগে। কুণ্ডলিনী জাগলে প্রথম যেটা হয়, তুই খুব এনার্জেটিক ফিল করবি, তোর ক্লান্তি আসবে না, তুই খুব এনার্জেটিক ফিল করবি, কারণ ওটা শক্তির আধার, তো শক্তিটা জাগছে মানে তুই খুব এনার্জেটিক ফিল করছিস, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তোর যে সেক্সুয়াল আর্জ আর সেক্সুয়াল পারফরমেন্স খুব ভালো হয়ে যাবে। এবং যোনিতন্ত্রের জন্য বা যোনি চক্র করার জন্য, এই যে চক্রটাকে অ্যারাইজ করার জন্য মৈথুনের একটা বড় পার্ট আছে। 5 মকরের মধ্যে মৈথুন রয়েছে, মৈথুন। তন্ত্রের 5 মকরের মধ্যে। ইয়েস, মৈথুন মানে সেক্স, খুব ইম্পর্ট্যান্ট এখানে। তো সেটা দু রকমভাবে হয়। এক হচ্ছে ভৈরবী বাদ দিয়ে, মানে তোর সঙ্গে, মানে যে সাধক, তোর সঙ্গে বলবো না, যে সাধক যে সাধনা করছে, সে উইদাউট এনি ফিমেল, উইদাউট এনি ভৈরবী, সে নিজে একা সাধনা করছে। সে কী করবে? কুলকুণ্ডলিনী জাগাবে, একটা একটা করে চক্র ভেদ করে সে আজ্ঞা চক্রে পৌঁছবে এবং সে সিদ্ধি লাভ করবে। সিম্পল। যারা শুধুমাত্র যোনি চক্র বা যোনিতন্ত্র করে, যোনি চক্রটাকেই অ্যাক্টিভ রাখতে চায়, আর কোনো চক্র দিয়ে তার কোনো কাজ নেই, তার কথা মানে তার উদ্দেশ্য হচ্ছে তার এই যে সেক্সুয়াল পারফরমেন্স বা সেক্সুয়াল লাইফটাকে সে খুব বুস্ট করতে চায়। কিছু মানুষ আছে যতটা সে পারফরমেন্স করতে চায় ততটা পারে না, তখন তারা কি করে? এই যোনি চক্রটাকে অ্যাক্টিভ করে ফেলে। অ্যাক্টিভ করার জন্য যোনিতন্ত্রের প্রয়োগ করা হয়, যেটা এই আঙ্কেলটি ওই মেয়েটির সাহায্যে করেছিল। শ্মশানে গিয়ে, শ্মশান ভূমিতে নির্জন স্থানে করতে হয়, একটা যন্ত্র অঙ্কন করতে হয়, সেটাকেও বলা হয় যোনি যন্ত্র। সেটা হচ্ছে ওটার যে জিওমেট্রিক প্যাটার্নটা থাকে, দুটো ট্রায়াঙ্গেল থাকে, একটা ট্রায়াঙ্গেলের যে মাথাটা ওটা নিচের দিকে থাকে, একটা ট্রায়াঙ্গেলের মাথাটা উপর দিকে থাকে। যেই ট্রায়াঙ্গেলটা নিচের দিকে থাকে ওটা ডিনোট করে ফিমেল শক্তিকে, আর যেটা ট্রায়াঙ্গেলের মাথাটা উপর দিকে থাকে ওটা হচ্ছে পুরুষ শক্তিকে ডিফাইন করে। এই যে যোনিতন্ত্র, এই যে এই আঙ্কেল, সো কল্ড আঙ্কেল করেছিলেন শুধুমাত্র নিজের সেক্সুয়াল এনার্জিকে বুস্ট করার জন্য? এক্স্যাক্টলি। নাকি এছাড়াও এতে কোনো পাওয়ার পাওয়া যায়? পাওয়ার পাওয়া যায় বলতে, একটা পাওয়ার হচ্ছে নিজের সেক্সুয়াল লাইফটা বুস্ট করবে। সেকেন্ডলি হচ্ছে এই মেয়েটি এখন যেটা করছে, যেই ছেলের দিকে তাকাচ্ছে সেই তার হয়ে যাচ্ছে, আঙ্কেলটিও তাই করতে পারবে। মানে বশীকরণের একটা ব্যাপার চলে কাইন্ড আসে। অফ, মানে কেউ, কোনো মেয়ে তাকে না করতে পারবে না। এই মেয়েটাকে কেন এ করলো তাহলে? মানে নিজে ওকে ইউজ করেছিল। প্রথম কথা, ওর বয়স তখন ছিল 12 পড়তে যাচ্ছে, 11.5 বছর। শি ওয়াজ আ ভার্জিন, ঠিক আছে? সব থেকে সহজ শিকার বলতে গেলে। বাবা মাও বাবা মা ছেড়ে দিয়েছে বিশ্বস্ত বলে, সেই কারণে ওকে ওর ভৈরবী করে দিয়েছে। সিম্পল ব্যাপার। এই যে বললো চক্রটা কমপ্লিট হয়নি, তাই জন্য চক্রটা কমপ্লিট করতে হবে। এটা কিছু মানে চক্র কমপ্লিট করার জন্য কয়েকটা তিথি লাগে। এই তিথিতে মানে একটা রিচুয়াল করা হলো, 2 দিন পর আরেকটা রিচুয়াল করা হলো, আরও হয়তো অনেক দিন পর একটা তিথি থাকবে, সেই তিথিতে আরেকবার করে ব্যাপারটাকে সম্পূর্ণ করা হবে। ওরা তো কিছুদিন ওখানে ছিল, ওদের বাবা মার জোড়াজড়িতে চলে এসেছিল, হয়তো আরও কদিন থাকার ওদের ইচ্ছে ছিল। তো ওটা যে সম্পন্ন করতে চেয়েছিল সেটার ব্যাপার হচ্ছে যে একটা ওই টাইম পিরিয়ডটার পর একটা বিশেষ তিথি, সেই তিথিটা কি আমি জানি না অনেস্টলি, সেই বিশেষ তিথিতে আবার ওই চক্রটা করলে এই যে একটা পুরো সার্কেল, মানে ধর কিছু কয়েকটা তন্ত্র থাকে 41 দিনের একটা সার্কেল থাকে, কয়েকটা থাকে 45 দিনের, কয়েকটা থাকে 33 দিনের। এটার হচ্ছে আই গেস 45 দিন বা 47 দিন, দুটোর মধ্যে একটা হবে। তো একটা বিশেষ তিথিতে ওই জিনিসটা এন্ড হতে লাগে। মানে টেকনিক্যালি এত কিছু হয়েছে, এই পীর মারা গেছে, এত তন্ত্রতান্ত্রিক, মানে এই আঙ্কেল লোকটা এটার জন্যই ওয়েট করেছিল যে কখন তার কাছে আবার কল যাবে। একদম তাই।
এই জন্যই তো এত রিল্যাক্সড ছিল যে তোমরা কিছু করতে পারবে না, আমার কাছেই আবার আসতে হবে। এটা হয়তো ডিরেক্টলিও বলেনি যে আমার কাছেই আসতে হবে, বাট ও জানতো যে আর তো কেউ পারবে না, পারলে আমিই পারবো। মানে মেয়েটা যেরকম পাওয়ার পেয়েছে অনিচ্ছা সত্ত্বেও, লোকটা তো মানে ওর পেয়েছে। নিজের সত্তাটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে তুই বললি একটা এন্টিটিকে দেখতে পেত, কে? দেখ, এই জিনিসটা অ্যাকচুয়ালি যে কে সেইটা বলা হিন্দু শাস্ত্রে খুব মুশকিল। তুই যদি এই জিনিসটা, সেম জিনিসটাই তুই যদি একটু খ্রিশ্চানিটির দিকে নিয়ে চলে যাস, ওটার একটা নাম আছে, সেটা হচ্ছে ইনকিউবাস। দুটো থাকে, ইনকিউবাস, সাকিউবাস। ও যাকে ডেকেছিল সে হচ্ছে ওই ইনকিউবাস গোত্রীয় কেউ। ইনকিউবাসটা কে বল? ইনকিউবাস হচ্ছে শয়তান বা লুসিফারেরই একটা হচ্ছে রূপ। সেটা হচ্ছে সেক্সুয়াল প্লেজার দিতে মানুষকে আসে, সাধককে সেক্সুয়াল প্লেজার দিতে আসে। ওদের টেন্ডেন্সি হচ্ছে মানে ইনকিউবাস মেল, সাকুবাস ফিমেল। রাইট, ইনকিউবাস ফিমেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে আর সাকুবাস মেলদের সাথে ইয়ে করে, ইনভলভ হয়। তো এদের একটা বিশেষ পাওয়ার হচ্ছে তুই যাকে মানে যেই রূপে ইনকিউবাসকে চাইবি বা সাকিউবাসকে চাইবি, সেই রূপে তোর কাছে আসবে। ধর তোর কোনো মেয়েকে খুব পছন্দ হয়েছে, বাট কোনোভাবেই তুই তার কাছে পৌঁছতে পারছিস না, তাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারছিস না। তুই সাকিউবাসকে সামন করবি এবং তাকে বলবি তুমি ওই রূপে আমার কাছে এসো, তাহলে সে মানে পুরো ওই রকমভাবেই তোর কাছে আসবে এবং তার সাথে সম্ভোগ করার সময় তোর মনে হবে তোর সেই যাকে তুই পছন্দ করিস তার সঙ্গেই তুই সম্ভোগ করছিস। এবং সেই সম্ভোগ প্রক্রিয়াটি যে হয় সেটা একেবারেই মানসিক হয় না, অমানসিক জিনিসপত্র হয়। মানে সেটা আমাদের কল্পনারও বাইরে, আমাদের ক্ষমতারও বাইরে। এই যে মেয়েটা নিজে বাড়ি থেকে ধর যন্ত্র মেখে, ওই পিরিয়ডসের ব্লাড দিয়ে যন্ত্র মেখে মন্ত্রোচ্চারণ করছিল, বিড়বিড় করছিল, ওটা তো নলেজই ছিল না। কিভাবে? ব্যাপারটা হয়েছিল, ওরও তো যোনি চক্র অ্যাক্টিভ হয়েছিল, কারণ ও তো ভৈরবী ছিল। এক তো যন্ত্রমটাও আঁকতে দেখেই ছিল, ওখানে তো বড় করে আঁকা হয়েছিল, যেই শ্মশান ক্ষেত্রে যেখানে হয়েছিল, যন্ত্রমটাও দেখেছে। এবং ওর জনিত চক্রটা ওর এতটা বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, যেই কারণে এরকম অদ্ভুত ব্যবহার করছিল যে আমার একজন পুরুষ মানুষ চাই, বাবা কি মা দেখছে না, ক্লাসমেট কি টিচার দেখছে না, ওর জাস্ট প্লেজার চাই। ওর তো এই জনিচক্রটা অ্যাক্টিভ হয়েছিল বলে এই জিনিসটা হচ্ছে। এই অ্যাক্টিভেশনের জন্য সে মনে করলো যে আমি যেহেতু মানুষ কাউকে পাচ্ছি না, আমি কাউকে সামন করব। এই যে জনিচক্র যখন ওর মানে অ্যাক্টিভ ছিল, আর জনিচক্র কার অ্যাক্টিভ হয়েছিল? সেই আঙ্কেলের। তার উদ্দেশ্যেই তো এই জিনিসটা করছে। এই যে ভৈরব এবং ভৈরবী, এখানে ওরা ভৈরব ভৈরবী, সাধক এবং সাধিকা, দুজনের মধ্যে অদ্ভুতভাবে একটা টেলিপ্যাথিক কানেকশন হয়ে যায়। তুই বলতে চাইছিস সেই সাধক বলবো না, নিম্ন লেভেলের একটা মানুষ, মানে সে বুঝতে যখন পেরেছিল যে ও জনিয়ন্ত্রম আবার এঁকেছে তখন এই তার কাছে কাউকে একটা পাঠিয়েছিল। এক্স্যাক্টলি, না ঠিক পাঠায়নি, ও আর কি মানে ওকে গাইড করছিল যে তুমি এটা 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 করো, তাহলে তোমার কাছে কেউ একজন আসবে। আর মেয়েটা পুরো মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে মেয়েটা পুরো নষ্ট হয়ে গেল তারপর। একেবারে নষ্ট বলতে কি, ও এখন খুব মানে বসই হয়ে গেছে, ডেঞ্জারাস। ডেঞ্জারাস। মানে ওর কাছে যেই ছেলে আসে, এক তো তার সঙ্গে সে ফিজিক্যালি যা করে করুক, তারপরে যে ছেলেটির যে পরবর্তী জীবন নষ্ট হয়ে যায়। মানে ছেলেটি প্রায় ছেলেটি বলবো না, সেই মানুষগুলি প্রায় উন্মাদের মতো হয়ে যায়, তাদের সেক্সুয়াল লাইফ বলে আর কিচ্ছু থাকে না, মানে তারা সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সোজা কথা। পুরো ঊর্জাটা ও নিজের মধ্যে নিয়ে নেয়। আমাদের এই পডকাস্টও আই থিংক দেখতে পারে। হ্যাঁ, দেখতেই পারে, কিন্তু তাদের কিছু মানে ওই মেয়েটির কিছু যায় আসে না, মানে এতটাই সে কেয়ারলেস হয়ে গেছে ব্যাপারটাতে। কেয়ারলেস ছাড়াও যেটা বলবো সেটা হচ্ছে পাওয়ারফুল হয়ে গেছে হয়তো। মানে ওর এতটাই পাওয়ার চলে এসছে, মানে ওর একটা মেন্টালিটি হয়ে গেছে আমার তো কেউ কিছু করতে পারবে না, দুটো কথা বলবি আমার সম্বন্ধে, দুটো নিন্দেই নয় করবি, কি আর করবি, এর বেশি আর কি করতে পারবি। ওই যে বলছিলি যে মাথায় কিছু একটা ঢেলেছিল,
ওই ব্যাপারটা হচ্ছে আমি পরে রিসার্চ করে জেনেছি যে যোনি চক্র যেটা হয় বা যোনি তন্ত্র যেটা বসানো হয়, যোনি চক্র হচ্ছে যে চক্রটা ওরা মানে অর্গানাইজ করে সেটাকে বলা হয় যোনি চক্র, এবং আমাদের ভেতরে যেই চক্রটি রয়েছে মূলাধার স্থানে সেটা হচ্ছে যোনি চক্র। দুটো কিন্তু এক নয়। চক্র হচ্ছে অনেকগুলো সাধক যখন একসাথে গোল করে বসে একটা কোনো ক্রিয়া করে ওটাকে বলা হয় চক্র বসানো যেটাকে বলা হয়। আর পুরো প্রক্রিয়াটা হচ্ছে যোনিতন্ত্র। এই যোনিতন্ত্রতে যেই মেয়েটিকে ভৈরবী করা হয়, প্রথমে মেয়েটির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তাকে পুজো করা হয়। ওই যে বললাম টিপ দিচ্ছিল, কপালে দিল, বুকে দিল, সব জায়গায় হাতে পায়ে সব জায়গায় দেওয়া হলো। তো ওটা হচ্ছে পুজোর আচার। আমরা যেরকম দেবীকে টিপ টিপ পড়াই সেরকম ওই জিনিসটা করা হলো। এবং তার আগে যেটা করা হয় সেটা হচ্ছে অভিষেক করা হয়। অভিষেক হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে তাকে স্নান করানো, ঠিক আছে? এই ক্ষেত্রে প্রথম ইউজ হয় মধু। অ্যাকচুয়ালি পঞ্চগব্য যেটা হয়, পঞ্চগব্য দিয়ে স্নান করানো হয়, পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর একটা বেশ কি যেন আছে। জলটাও ইউজ করে না, জল ইউজ করা হয় মানে আমরা যেটা নর্মাল উপাচার করি সেখানে তো আমরা গঙ্গা জল ইউজ করি, বাট এখানে হয় না, কারণ এটা তো শুদ্ধ আচার নয়, এটা তান্ত্রিক আচার। তো এখানে গঙ্গা জল ইউজ হয় না, এখানে ইউজ হয় রক্ত এবং তেলের সাথে গুলে সিঁদুর ঢালা হয় মাথায়। ওটা লাস্টে করা হয়। লাস্টে বলতে এই যেই অভিষেকগুলো হয়, লাস্ট অভিষেক করা হয় তেল ঢালা, মানে তেল সিঁদুর দিয়ে ওটাকে অভিষেক করা হয় ওই মেয়েটিকে। এইগুলো ওর গায়ে ঢালা হয়, মানে যাকে পুজো করা হচ্ছে। সাংঘাতিক ঘটনা ছিল দীপাঞ্জনা, সাংঘাতিক, কিছু বলার নেই। আমার গলাও ধরে আসছে। মানে মেয়েটা লাইক ঘুরে বেড়াচ্ছে র্যান্ডম। হ্যাঁ, মানে এমন নয় যে সে খুব সোশ্যালাইজ করে, তা নয়, ও একটু আলাদা থাকে। অনেকটা মানে ভিকটিম ছিল, বাট এখন কাইন্ড অফ একটা মাকড়সার মতো একদম জাল বিছিয়ে রয়েছে। এবং সে কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, এবং সেখান থেকেও নিজেদের যারা শিকার ওখান থেকেও ক্যাপচার করে। ও বাবা মার সাথে থাকে না, অবভিয়াসলি আলাদা থাকে, এবং এইগুলো করে বেড়ায়। ওর একটাই উদ্দেশ্য, নিজের এনার্জিটাকে আরও বেশি বুস্ট করা। খুব ডার্ক ছিল ঘটনাটা। থ্যাঙ্কস দেবাঞ্জনা ঘটনাটা শেয়ার করার জন্য। তোরা আরও কিছু ঘটনা রয়েছে যেগুলো হয়তো মানে ইকুইভ্যালেন্ট টেরারই মতো, এরকমই সাংঘাতিক, সেইগুলো ডেফিনেটলি আমি আনবো আমাদের এই আড্ডাতে। আর থ্যাংক ইউ আসার জন্য। আমাকেও থ্যাংক ইউ ডাকার জন্য। বাই দ্য ওয়ে, এখন একটু জিনিসটাকে লাইট করতে চাই, কে নিয়ে লেখালেখি করছিস এখন? এখন আপাতত নতুন একটা বই বেরোতে চলেছে, সেটা হচ্ছে, এটাও তন্ত্র রিলেটেড। আমার যে একটা ক্যারেক্টার, তুই ধর এই যে লাইফের যে ঘটনাগুলো রয়েছে, বা মানে ধর তুই কিউরিওফাইড শুনিস, এরকম হরর পডকাস্ট আমাদের এগুলো শুনিস, মানে তোর লেখার ক্ষেত্রে তো মানে অনেকটা হেল্প হয়। মানে হ্যাঁ, অনেকটাই হেল্প হয়। এই যে বিভিন্ন কোয়েশ্চেন্সগুলো আছে, এই যে যোনিতন্ত্রর ব্যাপারে যে আমি যখন জানলাম, যখন আমি রিসার্চ করলাম, এই ব্যাপারগুলো করা হয়, অভিষেক করা হয়, একটি মেয়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুজো করা হয়, এই এলিমেন্টসগুলো আমি তুলে নিয়ে আমার বইতে দিই। কারণ যেগুলো মানে রিয়ালিটিটাকে তুই তোর বইয়ের মধ্যে ক্যাপচার করছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো রিয়েল। যেমন আমার যে বইটি আসতে চলেছে ভৈরব 2 বলে, ভৈরব 1 একটা আছে। ভৈরব 1 যখন আমি লিখছিলাম তখন এই যোনিতন্ত্রের এই ব্যাপারগুলো আমি খুব জানছিলাম। তো তখন আমি দেখেছিলাম যে কামাখ্যা দেবীর পূজা করা হয় অ্যাকচুয়ালি, মানে যদি শুদ্ধাচারভাবে করা হয় কামাখ্যা দেবীর পূজা করা হয় যোনিতন্ত্রে। তো সেই সময় আমি জানতে পারি যে দেবী কিভাবে আসতে পারে সাধকের কাছে, যে কোনো বেশে আসতে পারে। তো সেইটাই আমি আমার গল্পে দিয়েছিলাম, যে সাধক, যে ভৈরব যে ক্যারেক্টারটি আমার রয়েছে, সে সিদ্ধিলাভ করার জন্য সে ধ্যানে বসেছে এবং দেবী তার কাছে বিভিন্ন রূপে আসছে। প্রথমে সে এসছে একটি বৃদ্ধা রূপে, তারপরে সে এসছে একটি বালিকা রূপে, তারপরে এসছে একটি ষোড়শী রূপে, তারপরে সে এসছে একজন রাজরাজেশ্বরী রূপে, এবং লাস্টে মানে শেষে গিয়ে ভৈরব বুঝতে পারছে এ কোনো সাধারণ মেয়ে নয়, এ অসাধারণ কেউ, এ দেবী। তো আমি এই ব্যাপারগুলো 10 মহাবিদ্যার কিছু রূপ নিয়ে আমি ব্যাপারটা করেছিলাম। যে বৃদ্ধা এসেছিল তার সাথে রিলেট করেছিলাম ধূমাবতীকে, যে ষোড়শী
ষোড়শীর যে রূপটা, মানে যাকে ত্রিপুরা সুন্দরী বলে। হ্যাঁ, যে বালিকা রূপেও তো কোনো পুজো করা হয়, যেটাকে আমরা সপ্তমী দিন আমাদের পুজো হয় কুমারী পুজো। তো সেই ব্যাপারটাকে এনেছি, এবং আলটিমেট যে আমরা যেটাকে দুর্গা বা মহালক্ষ্মী যেভাবে পুজো করি আমরা, রাজরাজেশ্বরী রূপে প্রচুর গয়নাগাটি করে থাকেন, খুব রূপবতী হন, তো সেই রূপটাও আমি দেখিয়েছি। মানে এইটা এখন ভৈরব টু যেটা লিখছিস সেটা তোদের ওই বইমেলাতে আসছে কি? হ্যাঁ, বইমেলাতে আসছে। ওকে। বইমেলার আগেই রিলিজ করে যাবে, হুম। আর বইমেলাতে ওটা থাকবে স্টলে। ওকে ওকে, আশা করছি খুব তাড়াতাড়ি তোর সাথে আবার দেখা হচ্ছে। নিশ্চয়ই। ঠিক আছে, তোর ভৈরব টুটা পড়বো, ঠিক আছে। ভৈরব ওয়ানটাও আমার পড়া হয়নি, ঠিক আছে। কপি থাকলে দিস, ঠিক নিশ্চয়ই আছে। দেবো, নিশ্চয়ই দেবো। অ্যান্ড চল, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। একদম। থ্যাঙ্কস দীপাঞ্জনা আসার থ্যাংক জন্য। ইউ ওয়ান্স অ্যাগেন। এটাই ছিল আজকের এপিসোড, এটাই ছিল দীপাঞ্জনার ঘটনা। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডাতে যদি এরকমই একটা পডকাস্ট বা আড্ডা আপনি মারতে চান তাহলে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে হবে। আমাকে কিভাবে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিটেলস ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দেওয়া থাকছে। চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটো এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।